আকাশ। অনেক সময় হয়ে গেছে মেঘলা আমার বুকে মাথা রেখে চুপচাপ আছে। এভাবে জড়িয়ে ধরে আমিও এখন অস্বস্তিতে পড়ে গেছি। কি বলবো এখন? আমি ওয়াশরুম থেকে আসছি, ওকে সরিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম। মেঘলা চুপচাপ বসে আছি সোফায়। আজ আমার কি হয়েছিল? এত সাহস কোথায় পেলাম? আর ওনারই বা কি হয়েছিল? একটু রাগও করলো না, উল্টো জড়িয়ে ধরলো। সন্ধ্যায় চাঁদ, ভাবি দেখো, আবার সব এক এনেছে ভাইয়া। তোমার গ্রাউন্ডটা ব্ল্যাক, আমারটা আবার হোয়াইট। ভাইয়া আমার জন্য সবসময় হোয়াইট আনে। মেঘলা, কারণ তোমাকে হোয়াইট ড্রেসে সবসময় অ্যাঞ্জেল লাগে। হ্যাঁ, আর তোমার ভাইয়ার মনে হয় ব্ল্যাক হোয়াইট আর ব্লু কালার ছাড়া কোনো কালার চোখে পড়ে না। হ্যাঁ, এখন তাড়াতাড়ি রেডি হও, আবার তোমার ভাইয়া রাগ করবে। আর ভাইয়া আসবে কবে থেকে ভাইয়ের সাথে কথা বলি না, তাড়াতাড়ি করো না। চাঁদ, মাহিন ভাইয়া আসবে কখন? মেঘলা, হ্যাঁ, আব্বা তো বলেছিল সন্ধ্যায় তাড়াতাড়ি চলে আসবে। চাঁদ, ও, জানি না কেন মাহিন ভাইয়া সবসময় আমাকে এড়িয়ে চলে। সবার সাথে কি সুন্দর করে কথা বলে, কিন্তু আমাকে দেখলেই সেখান থেকে চলে যায়। কি করেছি আমি? ওনার সাথে আমি খারাপ ব্যবহার করিনি তো কখনো, তাহলে এমন কেন করে? মাহিন ভাইয়াকে যে আমার অনেক ভালো লাগে। মেঘলা, কি হলো চাঁদ? চাঁদ, কিছু না। মেঘলা, আমি আর চাঁদ রেডি হয়ে নিলাম। চাঁদ, হিজাব? চাঁদ, আরে ভাবি, আমরা তো বাড়িতেই আছি, হিজাব পরবো না। মেঘলা, কিন্তু। চাঁদ, কিছু হবে না, চলো। মেঘলা, গার্ডেনে আছে সবাই, আমরাও সেদিকে গেলাম। আকাশ, গেস্ট সব প্রায় এসে পড়েছে। এই দুই মহারানীর এখনো আসার সময় হয়নি। সবাই জিজ্ঞেস করছে মিসেস চৌধুরী কোথায়। বাসার দিকে তাকাতেই আমি হাঁ করে আছি। মেঘলাকে কালো ব্রাউনে এত সুন্দর লাগতে পারে আমি কল্পনাও করতে পারিনি। ব্ল্যাক গ্রাউন্ড, ব্ল্যাক ডায়মন্ডের জুয়েলারি, মুখে হালকা মেকআপ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, চোখ ফেরানো দায়। চাঁদটাকেও অ্যাঞ্জেল লাগছে সব সময়ের মতো। মেঘলা সামনে তাকাতে আকাশের দিকে চোখ গেল। ব্লু শার্টের ওপর ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শো, হাতে রিচ ওয়াচ। চুলে হয়তো জেল দেয়নি, ঘন ঘন সিল্কি চুলগুলো হালকা উঠছে। কপালে কিছু চুল পরে চুলগুলো হাত দিয়ে একবার পেছনে দিল। সত্যি প্রত্যেক মেয়ের স্বপ্নের রাজকুমার হয়তো আকাশের মতোই। আমি সত্যি লাকি, তাই এমন একজন হাজবেন্ড পেয়েছি। ভালোবাসা না হয় নাই পেলাম, সবার ভাগ্য তো আর ভালোবাসা থাকে না। চাঁদ, কি হলো ভাবি, দাঁড়িয়ে গেলে কেন? চলো। মেঘলা, আকাশ, চোখ সরিয়ে নিলাম ওর থেকে, আবার গেস্টদের সাথে কথা বলতে শুরু করলাম। মেঘলা, আব্বা মার কাছে গেলাম, তাদেরও চেনা যাচ্ছে না। আব্বা দামি শার্ট প্যান্ট ব্লেজার পরেছে। মা আর আমার শাশুড়ি মা একই শাড়ি পরেছে, শুধু কালার ভিন্ন। গেস্টদের সাথে কথা বলছে সবাই। তোমাদের সবাইকে অনেক কিউট লাগছে। শাশুড়ি মা, এই বুড়ো বয়সে কিউট কি যে বলে না, বিয়ান আপনার মেয়ে। মা, ঠিক বলেছেন। মেঘলা, বুঝলে চাঁদ, সত্যি কথার দাম নেই এই জামানায়। চাঁদ, ঠিক বলেছ ভাবি। শাশুড়ি মা, দুটোই বড্ড দুষ্টু, কিন্তু আমার মা দুটোকে পরই লাগছে একদম। মাহিন, আর আমাদের কেমন লাগছে আন্টি? মেঘলা, সবাই পিছনে তাকিয়ে দেখি ভাই আর উনি দাঁড়িয়ে আছে। ভাইকে জড়িয়ে ধরলাম। ভাই। মাহিন, কেমন আছিস পেতনি? মেঘলা, তোর সাথে ঝগড়া না করে ভালো থাকতে পারি নাকি? তুই কেমন আছিস? মাহিন, তোর চুল না ছিঁড়ে রিমোট নিয়ে মারামারি না করে কেমন থাকতে পারি? তোকে ছাড়া বাড়িতে ভালো লাগে না রে পেতনি, তাই বাড়িতে বেশি থাকি না। এখন ফ্রি থাকলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেই। মেঘলা, ভাইয়ের সাথে আমার ভালোবাসার থেকে মারামারির সম্পর্ক বেশি। জানি, জানি কেমন ভালো লাগে না। এতদিনে একবার কেউ দেখতে এসেছিস, বাড়ি থেকে তাড়িয়ে বেঁচে গেছিস। এখন পৃথিবী থেকে বিদায় নিলে সবাই বেঁচে যায়। সবাই একসাথে। মেঘলা। মাহিন, এসব কেমন কথা? মেঘ, নতুন চাকরি, ছুটি পাওয়া যায় নাকি? মেঘলা, আকাশ আমার দিকে এমন করে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে নেবে। আকাশ, এ মেয়ের মুখে ভালো কথা আসে না। চাঁদ, মাহিন ভাইয়াকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে। ড্রেসও আমার সাথে মিলে গেছে। হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট, হোয়াইট ব্লেজার। ড্রেস আপ পুরো ভাইয়ার মতোই, শুধু কালার চেঞ্জ।
কিন্তু আমায় যেন দেখতেই পায়নি এমন ভাব করছে। মাহিন, পিচ্চিটাকে আজকেও পরীর মতো লাগছে, পুরো হোয়াইট অ্যাঞ্জেল। এভাবে কেন তাকাও পিচ্চি? আমার মন যে পাথর দিয়ে তৈরি নয়, কতক্ষণ শক্ত করে রাখবো? আমি যে তোমার যোগ্য নই। তুমি বড়লোক বাবা আর ভাইয়ের আদরের দুলালি, সেখানে আমি গরিব বাবার একটা ছোট চাকরি করা ছেলে। তোমার ভাই কোনোদিন মেনে নেবে না, বরং আমার বোনের সংসারে অশান্তি হবে, যা আমি কোনোদিন হতে দেব না। কেমন আছেন আন্টি? আকাশের মা: হ্যাঁ বাবা, ভালো। তুমি কেমন আছো? মাহিন: জি আন্টি। পিচ্চি কেমন আছো? চাঁদ: জি ভাইয়া, ভালো। আসছে। আমি নাকি পিচ্চি? আপনি পিচ্চি, আপনার বউ পিচ্চি। না না, বউ তো আমি হব, আর আমি পিচ্চি না। আকাশের মা: তোমরা যাও, নিজেদের মতো এনজয় করো। আকাশ: মাহিন চলো, ওদিকটাই যাই। মাহিন: ওকে ভাইয়া। মেঘলা: চাঁদ চলো দেখি লিজা এসেছে কিনা। ডাইনিটাকে বিকেলে আসতে বলেছি, এখনো নাম নেই আসার। রূপ: মেঘমণি। মেঘলা: আপু। সজীব: হাই চাঁদ। চাঁদ: হাই ভাইয়া। মেঘলা: সজীব তুই? রূপ: তুই সজীবকে চিনিস? মেঘলা: হুম, ও আর আমি একসাথেই পড়ি। তুমি ওকে চেনো? রূপ: রবিনের ছোট ভাই সজীব আমার দেবর। মেঘলা: ও। আকাশ: আরে মিসেস মির্জা যে, তা মিস্টার রবিন মির্জা কোথায়? রূপ: ওর একটু কাজ আছে তাই আসেনি। আকাশ: কাজ আছে নাকি নিজের হার মানতে কষ্ট হচ্ছে? রূপ: তেমন কিছু না। চাঁদ: এদের ফালতু কথাবার্তা শোনার মতো কোনো মানেই হয় না। অন্যদিকে চলে এলাম। গেটের দিকে তাকিয়ে দেখি লিজা আপু আর মাহিন ভাইয়া কথা বলছে। মাহিন: কেমন আছিস লিজা? লিজা: আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? মাহিন: লিজা: আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? মাহিন: ভালো। তোমাকে মনে হয় মেয়ে। চাঁদ: আপু ভাবি তোমাকে খুঁজছে। মাহিন: আমিও সেটাই বলতে চাইছিলাম। লিজা: মেঘ কোথায়? চাঁদ: সুইমিং পুলের দিকে আছে, সজীব ভাই আর রূপ আপু। লিজা: ওকে, আমি যাচ্ছি। মাহিন: রূপ আপু এসেছে? হুম। চাঁদ: হুম। মাহিন: তুমি থাকো, আমি দেখা করে আসি। চাঁদ: ভাই আপনার সাথে কথা আছে। মাহিন: কি কথা পিচ্ছি? চাঁদ: আমাকে আমার কোন আমাকে আপনার কোন দিক থেকে পিচ্ছি মনে হয়? মাহিন: ওকে পিচ্ছি বলবো না, কি কথা আছে বলো। চাঁদ: আচ্ছা, আমাকে ভালো করে দেখে বলুন তো, আমি কি দেখতে খুব পচা? মাহিন: পচা হবে কেন? তুমি তো পরীর মতো দেখতে, যে কোনো ছেলে একবার দেখলে তোমার প্রেমে পড়ে যাবে। চাঁদ: তাহলে আপনি প্রেমে পড়েননি কেন? আপনি আমাকে এড়িয়ে চলেন কেন? মাহিন: এসব কি বলছো তুমি চাঁদ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চাঁদ: আপনি সত্যি বুঝতে পারছেন না আমি কি বলছি? আপনি বুঝতে পারেন না আমি কি বলতে চাই? মাহিন: তুমি পাগল হয়ে গেছো, আবল তাবল বলছো। চাঁদ পেছন থেকে জড়িয়ে ধরলাম: আপনি কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি? আপনি যখন লিজা আপুর সাথে হেসে কথা বলছিলেন, আমার মনে হচ্ছিল আমি আপনাকে হারিয়ে ফেলবো, তাই মনের কথা বলে দিলাম। মাহিন: আমি জমে বরফ হয়ে গেছি, শরীরে এক বিন্দু শক্তি নেই মনে হচ্ছে। তবু নিজেকে সামলে চাঁদের হাত ধরে সামনে নিয়ে দাঁড় করালাম। চাঁদ, আমাদের পরিচয় মাত্র 1 মাসের মতো। তুমি আমাকে দেখেছ 4-5 বার। এটা ভালোবাসা না চাঁদ, এটা ভালো লাগা, যা কিছু দিন পর কেটে যাবে। আর তুমি আমাকে না, আমার থেকে কয়েক গুণ বেশি ভালো কাউকে ডিজার্ভ করো। তাই এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। সময় হলে অনেক ভালো ছেলের সাথে তোমার বিয়ে দেব। মিষ্টি হেসে মাথায় হাত বুলিয়ে চলে এলাম। আকাশ ভাইয়া এসব জানলে গন্ডগোল হয়ে যাবে, আর কখনো তোমার সামনে আসবো না, তাহলে আমিও দুর্বল হয়ে যাব। চাঁদ: আপনি আমাকে চেনেন না মিস্টার মাহিন হাসান। ছোটবেলা থেকে যখন যা চেয়েছি তাই পেয়েছি। আপনাকেও আমার চাই, সেটা যেভাবেই হোক না কেন।
সজীব, আমিও ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, আর মেয়েদের না চাইতেও পেয়েছি। এই প্রথম কোনো মেয়েকে ভালোবেসে বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তার মনে অন্য কারো বসবাস কিভাবে মানবো? আমি ভালো না থাকলে তোমাদের কাউকে ভালো থাকতে দেব না। মিসেস আকাশ চৌধুরী আমাকে সবার সামনে ছোট বানিয়ে সুখে সংসার করবে, আমি বসে বসে দেখব। মাহিন হা মাহিন হাসান আমার ভালোবাসা কেড়ে ভালো থাকবে? লাস্ট মিস চাঁদনি চৌধুরী, আমার মন ভাঙার শাস্তি পেতে হবে তোমায়। তোমাদের জীবন আমি নরক করে ছাড়বো। রূপ ভাবি আকাশ চৌধুরী আর মেঘলার সাথে কথা বলছে, সেই সুযোগে চাঁদনির সাথে কথা বলার জন্য ওর পিছনে এসেছিলাম। এখানে এসে এসব জানতে পারবো ভাবতেই পারিনি। চাঁদকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। মন ভাঙার কষ্ট আজ বুঝতে পারছি। চোখ মুছে চলে এলাম সেখান থেকে। আকাশ, কি ব্যাপার, সবাই এসে গেছে, আবিদ খান এখনো এলো না? আবিদ, আকাশ এসে পড়েছি। আকাশ, অসংখ্য ধন্যবাদ, আমি তো ভাবলাম আসবেন না। আবিদ, তোমার বাবা আমার বন্ধু ছিল, আর তুমি আমাকে এত রিকোয়েস্ট করলে আসবো না? আকাশ, ধন্যবাদ আঙ্কেল। মেঘলা, এদিকে এসো। মেঘলা, রূপ আপু, লিজা আর আমি গল্প করছিলাম, তখন উনি ডাকলেন। পেছনে ফিরে আমার চোখ কপালে অস্পষ্ট স্বরে বলে উঠলাম, মামা। আকাশ, আবিদ আঙ্কেলও এসে হচ্ছে আমার ওয়াইফ মেঘলামণি, আর উনি আমার বাবার বন্ধু মিস্টার আবিদ খান। রূপ, আবিদ খান নামটা শুনে পেছনে ফিরলাম। আজ 3 বছর পরে এই মুখটা দেখলাম, কত শুকিয়ে গেছে চেহারায়, সেই রাগী ভাব নেই। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, তোমাকে কষ্ট দিয়ে আমিও ভালো নেই বাবা। মেঘলার মা, মেঘলা শোন, মাহিন নাকি? মাহিন বলছে ওর কাজ পড়ে গেছে, চলে যাবে, তাই মেঘলাকে বলতে এসেছিলাম। এখানে এসে এই মুখটা দেখবো কল্পনাও করতে পারিনি। 25টা বছর পর এই মুখটা দেখলাম। চুলদাড়ি পেকেছে, গায়ের চামড়া কুঁচকে গেছে, চেহারায় সেই রাগী মানুষের ছাপটা নেই। কত পরিবর্তন হয়ে গেছে ভাইয়া। আদি আদিবা, রূপ। মেঘলা, গার্ডেনে যে যার মতো এনজয় করছে। বাবা মা, মামা, আকাশের মা আর রূপ আপু বাসায় ড্রয়িং রুমে কথা বলছে। ভাইয়ের আর যাওয়া হয়নি। গার্ডেনের এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, আকাশ গেস্টদের সামলাচ্ছে। আমি আর লিজা দাঁড়িয়ে সব দেখছি। মাহিন, আব্বার মতো ভুল আমি করব না। মা হয়তো খুশি ছিল আব্বাকে পেয়ে, কিন্তু প্রতিনিয়ত কষ্ট পেত তার পরিবারের জন্য। আড়ালে অনেক কাঁদতো। আমি চাই না চাঁদ আমার 1 মাসের ভালোবাসার। তুমি তোমার পরিবারের 17 বছরের ভালোবাসা ফেলে এসো। আমাকে তুমি একসময় ঠিক ভুলে যাবে। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। গরিবের জন্য ভালোবাসা বিলাসিতা ছাড়া আর কিছু না। চাঁদ, কি করছেন মাহিন? মাহিন, মাহিন, মাহিন ভাইয়া থেকে সোজা মাহিন। আমি তোমার থেকে 4 বছরের বড়, তুমি আমাকে নাম ধরে ডাকছো? চাঁদ, নিজের জামাইকে কেউ ভাইয়া বলে? মাহিন, চাঁদ তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। চাঁদ, বাড়াবাড়ি করছি নাকি কম কম করছি সেটা পরে দেখা যাবে, এখন চলুন ডান্স করব। মাহিন, আমি ডান্স করতে পারি না। চাঁদ, পারতে হবে না, চলুন। মাহিন, আরে জোর করে টেনে এনে আমার চারপাশে ঘুরে ডান্স করছে, এমন করলে আমি কি করে শক্ত করব নিজেকে? সজিব, মে আই ডান্স উইথ ইউ? মেঘলার দিকে হাত বাড়িয়ে। মেঘলা, অবাক হয়ে একবার সজীবের দিকে তাকাচ্ছি, আর একবার লিজার দিকে। আমি? সজীব, আরে বলো তো, আরে চলো তো। মেঘলা, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে ডান্স করতে লাগলো। সজীব, ছাড় আমাকে, আমি ডান্স করব না। সজীব, আরে ইয়ার, শুধু ডান্সই তো করতে বলেছি, প্রেম করতে তো বলিনি। মেঘলা, সজীব আমার এসব ভালো লাগে না, ছাড়। সজীব, আমার আবার কোথায় ভালো লাগছে তোর সাথে ডান্স করতে? যার সাথে করতে চেয়েছি তার সাথে তোর ভাই করছে, আমিও না হয় খেলাটা শুরুই করে দিই। প্রথমে তোর সংসারে আগুন লাগাবো, তারপর তোর ননদ আর ভাইয়ের মনে।
ভেবেছিলাম অপমানের কথা ভুলে তোর স্বামীর ভুল ভাঙাই দেব, কিন্তু তোর ননদ সেটা করতে দিল কই? এখন আমার বুকে যে আগুন জ্বলছে, সে আগুন নে সবাই পুড়বি। সজীবের সাথে মালটা কে রে? আরে ওটা আকাশ চৌধুরীর বউ। কালো হলে কি হবে, ফিগার দেখেছিস? একদম মাখন। সজীবের এক্স ওটা। আকাশ চৌধুরী টাকা বেশি, তাই সজীবকে ছেড়ে আকাশ চৌধুরীকে ধরেছে। আর এখন পুরনো ভালোবাসা জেগে উঠেছে। আকাশ চোখের সামনে সজীব আর মেঘলা ডান্স করছে, আর পাশ থেকে সজীবের বন্ধুরা এসব কমেন্ট করছে। ইচ্ছে করছে সবটাকে পুঁতে ফেলি। সজীব মেঘলাকে ছুঁয়ে ডান্স করছে, সেটা চোখের সামনে দেখে আর এসব শুনে নিজেকে ঠিক রাখা পসিবল না। হাতের জুসের গ্লাসটা ভেঙে গেছে হাতের চাপে। তোকে বলেছিলাম মেঘলা, আমি ছাড়া অন্য কেউ তোর একটা লোম স্পর্শ করলেও খুব খারাপ হয়ে যাবে। কথাটা তোর মাথায় ঢুকেনি। আজ খুব ভালো করে বুঝিয়ে দেব আমার কথা অমান্য করার ফল। এমন এখন এদের কিছু করলে সিন ক্রিয়েট হবে। মাহিন, অনেক হয়েছে, এখানে আর থাকা পসিবল না। চাঁদকে সরিয়ে চলে এলাম। আকাশ, মাহিন। মাহিন, হ্যাঁ ভাইয়া। আকাশ, পার্টির বাকিটা তুমি একটু সামলে নাও, আমার একটা কাজ পড়ে গেছে। মাহিন, এরা ভাই বোন আমাকে পাইছেটা কি? যেতেই পারছি না এখান থেকে। ওকে ভাইয়া। আকাশ, লিজার সামনে গিয়ে, লিজা সবাই ডান্স করছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? লিজা, এমনি ভাইয়া। আকাশ, চলো আমার সাথে। আমরাই নিরামিষ হয়ে দাঁড়িয়ে আছি। লিজাকে কিছু বলতে না দিয়ে ডান্স করতে শুরু করলাম। সজীব পার্টনার চেঞ্জ করছে না। একবার ঘোরানোর সময় লিজা গেল সজীবের কাছে, আর মেঘলা আমার কাছে। খুব ভালো লাগে পুরুষ মানুষের স্পর্শ। আমি স্পর্শ করিনি বলে অন্য কারো স্পর্শ পেতে এসেছিস? বাজেভাবে টাচ করেছি আর বলছি। মেঘলা, ওনার কথা শুনে নিজের ওপর ঘেন্না হচ্ছে। আমি কি এত নীচ? দাঁতে দাঁত চেপে ওনার স্পর্শ সহ্য করার চেষ্টা করছি। অনেক পেইনফুলি স্পর্শ করেছে, ব্যথা পাচ্ছি। ওনার দিকে তাকাতেও ভয় হচ্ছে। রাগে পুরো মুখ লাল হয়ে গেছে, ভয়ঙ্কর লাগছে দেখতে। আকাশ, এখন কেন কথা বলছিস না? মানা করেছিলাম তোকে, আমি ছাড়া তোর একটা লোমও যেন কেউ স্পর্শ করতে না পারে। আমার কথা তোর মাথায় ঢুকে নিয়ে ডান্স করতে চলে এসেছিস পুরনো প্রেমিকের সাথে। মেঘলা, কি বলছেন? কে পুরনো প্রেমিক? আকাশ, চুপ, একটা কথাও বলবি না। আজ আমিও দেখব তোর কত স্পর্শ লাগে। চল। মেঘলা, কোথায় যাব? কি সব বাজে বকছেন? আকাশ, চুপ। চোখ গরম করে মেঘলার দিকে তাকিয়ে, একটা কথাও বলবি না। এতক্ষণ অনেক কষ্টে রাগ কন্ট্রোল করে রেখেছি, আর পারছি না। মেঘলার হাত ধরে টেনে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে ধাক্কা দিয়ে ফেলে আমি উঠে পড়লাম। সিট বেল্ট লাগানো। মেঘলা, কাপা হাতে সিট বেল্ট লাগিয়ে নিলাম। কোথায় নিয়ে যাচ্ছে উনি? আকাশ, রাগে ইচ্ছে করছে খুন করে ফেলি। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি। মাত্র 30 মিনিটের মধ্যে ফার্ম হাউসে চলে এসেছি। এখানে শুধু দারোয়ান আর কেয়ারটেকার থাকে এখন। গাড়ি থেকে নেমে মেঘলার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে বেডে ছেড়ে দিলাম। মেঘলা, নিজেকে কুরবানের গরু মনে হচ্ছে। টেনে হিঁচড়ে নিয়ে এসে বেডে ফেলেছে। কি করেছি আমি? এখানে কেন এনেছেন? আকাশ, তোর যাতে কষ্ট করে আমার আর পুরনো প্রেমিকের কাছে যেতে না হয় তার ব্যবস্থা করতে। মেঘলা, এনাফ ইজ ইনাফ। নিজেকে কি মনে করেন আকাশ চৌধুরী? আপনি যা বলেন, আপনি যা করেন তাই ঠিক, আর দুনিয়ার সবাই ভুল। সেই গতকাল থেকে শুরু করেছেন পুরনো স্পর্শ, পুরনো প্রেমিক। কে পুরনো প্রেমিক? কিসের পুরনো প্রেমিক? আমি আপনাদের মতো সোসাইটি থেকে বড় হইনি। হাজারটা প্রেম করে বেড়াবো। ছোটবেলা থেকে মানুষের কথা শুনে বড় হয়েছি। পরিবারের মানুষ ছাড়া সবাই বাঁকা চোখে তাকাতো। বাবা মা ভাই সবাই সুন্দর। এই মেয়ে কার মতো হয়েছে? বাবা মা বিয়ে দেবে কি করে? বাবার তো টাকাও নেই, যৌতুক দিয়ে বিয়ে দেবে। ছোটবেলা থেকে এসব শুনে নিজের মধ্যে গুটিয়ে গিয়েছিলাম। আব্বা সব সময় বলতো, লেখাপড়া করে অনেক বড় হতে হবে তোমাকে। তখন আর কেউ বলবে না মেঘলা কালো, তখন বলবে মেঘলা অনেক বড় মানুষ হয়েছে। সেটা মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম। পড়ালেখা ছাড়া কোনো দিকে তাকালামও না। কিন্তু আমার এত শান্ত স্বভাবও যেন মানুষের চোখের কাঁটা হয়ে গেছে। ভার্সিটি ক্রাশ বয়ের টার্গেট হতে হলো আমার সাথে প্রেমের অভিনয় করে। তারপর ব্রেকআপ করে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্ল্যান আমার আমার অহংকার।
তার দিকে তাকাইনি, সেটা নাকি আমার অহংকার। ভালো বন্ধুর মুখোশ পরে তার প্ল্যান সাকসেসফুল করতে শুরু করে দিল। কিন্তু তার দুর্ভাগ্য আমার, অথবা আমার সৌভাগ্য, আমি আগেই সব জেনে গেছি। কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা আমার কাছে অনেক দামি, সেটা বিষিয়ে বিষিয়ে দিয়েছে। আর তার মধ্যেই আমার মায়ের অতিরিক্ত বাস্তবতাবাদী স্বভাব আমার ভাগ্য আপনার সাথে জুড়ে দিল। তো এখন বলেন মিস্টার আকাশ চৌধুরী, কোথায় পেলেন আমার প্রেমিক? আকাশ: তাহলে সজীব মির্জা কে? মেঘলা: যার টার্গেট হতে হয়েছিল। আকাশ: তাহলে এই ছবিগুলো কি মিথ্যা? এগুলো তো এডিট করা না, আমি যাচাই করে দেখেছি। মেঘলার সামনে ফোন ঢিল দিয়ে। মেঘলা: ফোনে আমার আর সজীবের অনেক ছবি। কখনো সজীব আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছে, আমি ওকে দিচ্ছি। পার্কে বসে বাদাম খাচ্ছি, পাশাপাশি হাঁটছি। লাস্ট ছবি গতকাল আমি পড়ে যাচ্ছিলাম আর সজীব আমার কোমর ধরে আটকেছে, সেটা। কিন্তু একটা ছবি তো লিজা নেই, কিন্তু এই প্রত্যেকটা সময় লিজা আমাদের সাথে ছিল। সজীব লিজাও খাইয়ে খাইয়ে দিয়েছে। ছবিগুলো দেখলে যে কেউ বলবে আমরা প্রেমিক প্রেমিকা, এমন অ্যাঙ্গেল তোলা। আকাশ: এগুলো মিথ্যা। মেঘলা: প্রত্যেকটা ছবি সত্য, আমার কাছেও কিছু ছবি আছে, সেগুলো দেখুন। আকাশ: এই ছবিগুলো তো সজীব, মেঘলা আর লিজা। প্রত্যেকটা সময় লিজা আছে। সজীব লিজাকে ফুচকা খাইয়ে দিচ্ছে যেমন মেঘলাকে দিয়েছে। তবে কি আমি জেনেছি সব ভুল? আকাশ: আপনি যে শেষ ছবি দেখিয়েছেন সেটা গতকাল হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, সজীব ধরেছে। আজ আমি ইচ্ছে করে ওর সাথে ডান্স করতে যাইনি, জোর করে নিয়ে গেছে। লিজার থেকে জেনে নিন। আকাশ: মাথায় হাত দিয়ে বসে পড়লাম সোফায়। এতদিন আমি যা জেনেছি সব মিথ্যা। আর এই মিথ্যাকে বিশ্বাস করে মেঘলাকে কষ্ট দিয়েছি। ক্ষমা করবে তো মেঘলা আমাকে? সামান্য একটা বিষয় খুঁজে বের করতে পারলাম না। ভার্সিটির যাকেই জিজ্ঞেস করেছি সবাই বলেছে মেঘলা সজীবের প্রেমিকা। মেঘলা সজীবের থেকে ধনী ছেলে পেয়ে বিয়ে করে নিয়েছে। 1 মিনিট বিয়ের সময় তো মেঘলা আমার আসল পরিচয় জানতো না। জানবে কিভাবে আমি সজীবের থেকে ধনী? এটা আমার মাথায় আসেনি। আর কথাটা সত্যি বুঝতে পারছি, রাগলে মানুষের বুদ্ধি লোপ পায়। কি বলবো এখন মেঘলাকে? ওকে করা অপমানগুলো চোখের সামনে ভাসছে। মেঘলা মেঘলা: থাক, আর বলতে হবে না। আমি জানি না মিথ্যা বলে কেন বিয়ে করেছিলেন, কিন্তু আমার জায়গাটা দেখিয়ে দিয়েছেন প্রতিনিয়ত। আকাশ: মেঘলাকে আর বলতে না দিয়ে বলতে শুরু করলাম, বাবা চলে যেতে সব কেমন ওলটপালট হয়ে গেছে জানো। আগে গরিবদেরকে একদমই সহ্য করতে পারতাম না। বাবা তাদের খুব ভালোবাসতো। বাবা মায়ের খুব আদরের ছিলাম। কথায় আছে না, বেশি আদরে বাদর হয়। কিছু চাওয়ার আগে পেয়ে যেতাম। পড়াশোনায় বরাবরই টপ ছিলাম, কিন্তু কলেজে উঠে কেমন একটু একটু করে বদলে যেতে থাকলাম। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি এসব করতাম। ইন্টার প্রথম বর্ষে টপ করা ছাত্র, টেনে টুনে পাস। বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। খবর নিয়ে দেখে পড়াশোনা বাদ দিয়ে এসব করছি। লন্ডন পাঠানোর সব ব্যবস্থা করে ফেললো। আমি যাব না, বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাবা গার্ড দিয়ে তুলে আনলেন, জোর করে পাঠিয়ে দিলেন লন্ডন। আমিও জেদ করে পড়াশোনা শুরু করলাম আবার। বিজনেসের ওপর পিএইচডি করে দেশে ফিরলাম। এবার আর বাবা কন্ট্রোল করতে পারেনি। বাবার ওপর রাগ করে আবার যা ইচ্ছে তাই করতে লাগলাম। পার্টি, ঘোরাঘুরি, বন্ধুদের সাথে আড্ডা, এসব নিয়ে থাকতাম। একদিন আমার বন্ধু বিজয়ের বাড়ি গিয়ে প্রথম দেখি রূপকে, বিজয়ের ছোট বোন বেলির বান্ধবী। মেঘলা: রূপ আপু? আকাশ: রূপ ভালো লেগে গিয়েছিল প্রথম দেখেই। রূপের হয়তো ভালো লেগেছিল আমায়। কথা বলতে বলতে একসময় প্রপোজ করলাম, রাজিও হয়ে গেল। শুরু হলো আমাদের প্রেম। রূপ যা চাইতো চাওয়ার সাথে সাথে পেয়ে যেত। শপিংয়ে যেতে চাইলে ক্রেডিট কার্ড দিয়ে দিতাম। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ বাবার মৃত্যু সব পাল্টে দিল। বাবা মারা যাওয়ার পর দিন একজন ফোন দিয়ে বলল রূপ নাকি রেস্টুরেন্টে রবিন মির্জার সাথে ডেটিং করছে। সেখানে গিয়ে দেখি হাত ধরে বসে আছে দুজন। রবিনকে কলার ধরে তুলে থাপ্পড় দিতে গেলে রূপ হাত ধরে ফেলে। আমি চৌধুরী বাড়ির যোগ্য উত্তরাধিকারী হতে পারিনি। বাবার টাকায় ফুটানি করতাম। বাবা নেই এখন আমার 2 টাকার দামও নেই। এমন অনেক কথা শোনায় আমাকে, হয় ভরা রেস্টুরেন্টে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। 3 দিন আগে যে আকাশ চৌধুরীর নাম শুনলে মাথা তোলার সাহস হতো না, সেদিন সেই আকাশ চৌধুরীর উপর সবাই হেসেছে। মা গিয়েছিল রূপের সাথে কথা বলতে, তাকেও অপমান করেছে। ঘুরে দাঁড়ালাম আবার।
এখন আর সেই অহংকারী আকাশ চৌধুরী নেই। সময় বুঝিয়ে দিয়েছে ধনী হতে সময় লাগে, রাস্তায় নামতে সময় লাগে না। এখন বাবার মতোই ভালোবাসি গরিবদের, কিন্তু প্রতিশোধের আগুন বুকে দাও দাও করে জ্বলছিল। নিজের অপমান মেনে নিল। জীবনের সবচেয়ে মূল্যবান আপন মানুষ মায়ের অপমান কিভাবে মেনে নিব? মেঘলা, উনি রূপ আপুকে ভালোবাসতো, চোখের পানি বাদ মানছে না এসব শুনে। আকাশ, রূপের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তুমি। ওর সামনে তোমাকে অপমান করলে বুঝতে পারবে আপনজনের অপমান কতটা কষ্ট দেয়। তোমার জীবন নষ্ট হওয়ার জন্য নিজেকে অপরাধী মনে করে তিলে তিলে শেষ হয়ে যাবে এটা চেয়েছিলাম, কিন্তু তোমার সামনে এলে সব ভুলে যেতাম। ইচ্ছে করতো না তোমাকে কষ্ট দিতে, তাই ভেবে নিয়েছিলাম তোমাকে কষ্ট দেব না, অন্যভাবে প্রতিশোধ নিব। কিন্তু সেদিন অফিসে এই ছবি আর একটা চিঠি আসে, যাচাই করে দেখি সব সত্যি। তুমিও ধোকা দিয়েছো আমাকে, তাই রূপের থেকে বেশি তোমার ওপর রাগ উঠে গিয়েছিল, তাই এত অপমান, এত কিছু করেছি। মেঘলা, বাহ, মাস্টার প্ল্যান। আমার দোষটা কোথায় ছিল বলতে পারেন? রূপ আপুর দুর্বল জায়গা বলে আমাকে বেছে নিলেন। একবার ভাবলেন না বিনা দোষে আমার জীবনটা শেষ হয়ে যাবে? পাহাড়ের কিনারায় দাঁড়িয়েছিলাম, আপনি ধাক্কা দিয়ে ফেলেই দিলেন। আকাশ, মেঘলা আমার কথাটা শোনো। মেঘলা, আর কিছু শোনার নেই। আপনার প্ল্যান সাকসেসফুল হয়েছে। সবার সামনে অপমান করে আপনার মায়ের অপমানের বদলা নিয়েছেন, কিন্তু অপমানটা কি আমি করেছিলাম? কেউ ভালোবাসে না, আর যে বাসলো তার ভালোবাসা আজ আমার কাল হলো। আমার সাথে এমন কেন হয় বলুন তো? আপনি সাকসেসফুল, আমার জীবন নষ্ট হওয়ার জন্য আপু নিজেকেই দায়ী করবে। এবার তো অন্তত আমার মুক্তির সময় হয়েছে, তাই না মিস্টার আকাশ চৌধুরী? আকাশ, মানে? মেঘলা, ওনার কাছে আমি শুধু প্রতিশোধ নেয়ার গুটি মাত্র। উনি আপুকে ভালোবাসে, সত্যি আপুর মতো মেয়েই ওনার যোগ্য। কিন্তু আমি তো যেমন ছিলাম তেমন খুশি ছিলাম। আমার জীবনটা নিয়ে কেন খেললেন? কেন? চিৎকার করে কেঁদেও মন ভরছে না। ওনার তো আমার প্রয়োজন শেষ, এখন তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? বাবা মার কাছে। কিন্তু সবাই কি বলবে? মনে হচ্ছে চারদিক থেকে মানুষ আমাকে দেখে নাক কুচকাচ্ছে, নানা রকম কথা শোনাচ্ছে। এই দেখেছ, বাপরা এত কষ্ট করে বিয়ে দিয়েছে, স্বামীর ঘর করতে পারলো না, ঠিক আবার বাপের ঘাড়ে উঠেছে। অমন সুন্দর রাজপুত্রের মতো ছেলে এমন কালির পুতুল বিয়ে কেন করেছিল সেটাই আমি বুঝতে পারছি না। আরে, ওসব বড়লোকের ছেলে ফুর্তি করতে মন চেয়েছে করেছে, এখন মন ভরে গেছে ছেড়ে দিয়েছে। আমার তো মাহিনের উপর মায়া হচ্ছে। কে মেয়ে দেবে এমন ছেলেকে, যার ঘরে ডিভোর্সি বোন আছে? ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে এই অপয়া মেয়ের জন্য। একে তো কালির ড্রাম, তার ওপর এখন আবার ডিভোর্সি, আবার বিয়েও দিতে পারবে না। মেঘলা, চুপ করো তোমরা। আমি আর নিতে পারছি না। চারদিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি তো রুমে বসে আছি, এখানে কেউ নেই। তাহলে এই কথাগুলো আমাকে শুনতে হবে প্রতি মুহূর্তে। না না, আমি আর এসব কথা শুনতে পারবো না। তো কী করব এখন? আমি কেমন পাগল পাগল লাগছে। কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? একা কোথাও যেতেও পারবো না। রাস্তার মানুষ রূপী পশুগুলো খুঁজলে খাবে। কি করব এখন আমি? হ্যাঁ, পেয়েছি। আর কারো কথা শুনতে হবে না। মুক্তির পথ। দরজা অফ করে দিলাম। ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলাম পাগলের মতো। এই তো পেয়ে গেছি, কতগুলো মেডিসিন পেয়ে গেলাম। কিসের মেডিসিন জানি না, কয়েক পাতা মেডিসিন খেয়ে নিলাম, তাও শান্তি হচ্ছে না, পাগল পাগল লাগছে। টেবিলের উপর রাখা গ্লাসটা ভেঙে হাতে নিলাম, হাতের শিরায় একটা টান দিলাম, গড় গড় করে রক্ত বের হচ্ছে। আমিও চুপচাপ তাকিয়ে দেখছি। আস্তে আস্তে চোখ ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে বাবা মা, ভাই, রূপ, আপু আর আকাশের মুখটা ভেসে উঠল। আর কখনো দেখবো না এই মুখগুলো। আকাশ, অনেক সময় পরে নিজে গেলাম। এখন হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। দরজা অফ কেন? মেঘলা, দরজা অফ কেন করেছো? মেঘপরি, একটু দরজা খুলো প্লিজ। কোনো সারা শব্দ নেই। কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে ফেললাম। মেঘলাকে দেখে আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। মেঘপরি। আবিদা, আমাকে কি ক্ষমা করা যায় না? আবিদা, মেঘলার মা। এভাবে কেন বলছো ভাইয়া?
আবিদ, আমি বুঝতে পেরেছি রে, আমি ভুল করেছি। তুই তো বলেছিলি তুই মাহিতকে ভালোবাসিস। মেঘলার বাবা, আমি তোকে ওর থেকে কেড়ে নিতে চেয়েছি। আয়েশা, আমার আদরের বোনটাকে তো নিজে দেখে বিয়ে দিয়েছিলাম। যৌতুকের জন্য এত অত্যাচার সহ্য করেছে, তবুও আমাকে কখনো কিছু জানায়নি। শেষে আমার বোনটাকে মেরেই ফেললো। আবিদা, আয়েশা আপু। আবিদ, তোর পালিয়ে যাওয়ার 1 বছর পর আয়েশার মৃত্যুর খবর আসে। ছোট একটা ছেলে রেখে চলে গেছে আমার বোনটা। তখনও আমি আমার ভুল বুঝতে পারিনি। আমার মেয়েটাও পালিয়ে গেল, আমাকে জানালেও না। সে কাউকে কাউকে চায়। রেগে যাওয়া নয়, তাই বলে বের করে দিলাম মেয়েটাকেও। আমি না ভালো ভাই হতে পেরেছি, না ভালো বাবা। রূপ, আমাকে মাফ করে দাও বাবা। আমি ভেবেছিলাম ফুপির মতো আমাকেও মেনে নিবে না। মাফ করে দাও আমাকে। আবিদ, আমাকেও তোরা মাফ করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সব সময় বড়রা ঠিক হয় না, কখনো কখনো ভুলও হয়, আর ছোটরাও ঠিক হয়। আবিদ আর রূপকে বুকে জড়িয়ে। মাহির, মেঘলার বাবা, আজ থেকে আর নিজেকে অপরাধী মনে হবে না। এই বুকে মাথা রেখে 25টা বছর ঘুমিয়েছ। প্রতিটা রাত গভীর হলে চোখের পানি ফেলেছ এই বুকে। মনে করেছ আমি জানি না? আমিও না জানার অভিনয় করে থাকতাম, কারণ আমার যে করার কিছু ছিল না। আজ থেকে অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাবে না। চোখের পানি মুছে নিলাম। আবিদ, মাহিদ ভাই, মাফ করবেন আমাকে। মাহিদ, কি বলছেন ভাইয়া? আমরা ছোট, ভুল আমরা করেছি, আমাদের মাফ করে দিন। আকাশ, এই মেঘপুরি, কথা বলো না। হাতের রক্ত ফ্লোর ভেসে যাচ্ছে। রুমাল দিয়ে হাত পেঁচিয়ে দিলাম। শরীর কেমন ঠান্ডা হয়ে আসছে। কি করব এখন আমি? সব আমার জন্য হয়েছে। ওর কিছু হলে আমি কিভাবে থাকবো? আমি কিভাবে বাঁচবো? এই মেঘপুরি, কথা বলো না। তাড়াতাড়ি কোলে করে গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিলাম। হাত পা প্রচণ্ড কাঁপছে। কোনো রকমে দ্রুত হাসপাতালে পৌঁছে কোলে তুলে ভেতরে নিলাম। ডক্টর প্লিজ ওকে বাঁচান, ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। ডক্টর, নার্স ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যান। আকাশ, প্লিজ ডক্টর ওকে বাঁচান, যত টাকা লাগে আমি দেব। ডক্টর, মিস্টার আকাশ চৌধুরী, টাকা দিয়ে সব হয় না, আল্লাহকে ডাকুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আকাশ, ডক্টর ভিতরে চলে গেলে হাসপাতালের দেওয়াল ঘেঁষে নিচে বসে পড়লাম। মেঘপরি, কেন এমন করলে? কেন? একটাবার আমার কথা শুনতে। চাঁদকে একটা ফোন দিলাম। চাঁদ, হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই? আর ভাবি কোথায়? পার্টি শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে। আকাশ, চাঁদ। চাঁদ, কি হয়েছে ভাইয়া? তোর গলা এমন কেন শোনাচ্ছে? তুই কাঁদছিস কেন? আকাশ, চাঁদ আমার মেঘপুরি। চাঁদ, ভাবির কি হয়েছে ভাইয়া? দেখ ভাইয়া ভয় করছে, বল ভাবির কি হয়েছে? মাহিন, মেঘ, কি হয়েছে মেঘের? চাঁদ, জানি না ভাইয়া, ফোনে কেঁদে যাচ্ছে, কিছু বলতেই পারছে না। মাহিন, হ্যালো ভাইয়া, মেঘের কি হয়েছে? কোথায় আপনারা? আকাশ, সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। মাহিন, হাসপাতালে কি হয়েছে তোমার বোন, আমার বোনের? হ্যালো ভাইয়া। চাঁদ, কি হয়েছে ভাইয়া? মাহিন, আমাদের এখনই সাভার যেতে হবে, আমার বোনের কিছু একটা হয়েছে। বাসার ভিতরে গেলাম। মা চলো, আমাদের যেতে হবে। মেঘলার মা, কোথায় যাব? চাঁদ, কিছু বলতে পারছি না, ভাইয়া ফোন দিয়ে বলল ও নাকি হাসপাতালে, আর কিছু বলেনি। সবাই, হাসপাতাল? মাহিন, এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলো। সবাইকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। রাস্তা যেন শেষই হচ্ছে না। আকাশ, ডক্টর, মেঘলা কেমন আছে? ও ঠিক হয়ে যাবে তো? ডক্টর বের হলেই দৌড়ে তার কাছে গিয়ে। ডক্টর, দেখুন ওনার অবস্থা বেশি ভালো না, অনেক রক্ত বের হয়েছে, আর উনি অনেকগুলো মেডিসিনও খেয়ে নিয়েছে। তাড়াতাড়ি এবি পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। আকাশ, ডক্টর চলে গেল। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না, ফ্লোরে বসে পড়লাম। মেঘপরি, তুই এটা আমার সাথে করতে পারিস না। একটা ভুলের শাস্তি সারা জীবনের জন্য দিস না। মাহিন, ভাইয়া ডক্টরের সব কথা আমরা শুনেছি। আব্বা মা এসব শুনে ফ্লোরে পড়েছে। মামা তাদের সামলানোর চেষ্টা করছে।
আকাশ, মাহিন, এইসব কিছুর জন্য আমি দায়ী। রূপ, হ্যাঁ তুমি দায়ী। তোমার শত্রুতা আমার সাথে ছিল। আমার নিষ্পাপ বোনটাকে কেন মাঝে এনেছিলে আকাশ? কাদার জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে। দোষটা কি শুরু শুরু আমার ছিল আকাশ? তুমি কি সত্যি আমাকে কোনোদিন ভালোবেসেছিলে যে ছেড়ে যাওয়ার জন্য এভাবে শাস্তি দিলে? আবিদ, তুই এসব কি বলছিস রূপ? রূপ, আমি ঠিক বলছি বাবা। আজ আমার জন্য আমার মেঘমণিটা জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছে। রূপ, আমি ঠিক বলেছি বাবা। আজ আমার জন্য আমার মেঘমণিটা জীবন আর মৃত্যুর সাথে লড়ছে। এই আকাশ চৌধুরী আমার ওপর প্রতিশোধ নিতে আমার মেঘমণিকে বেছে নিয়েছে। মাহিন, ভাইয়া। আকাশ ভাইয়ার কাঁধে রাখা হাতটা আপামনির আপনা আপনি পড়ে গেল। আপু, এসব কি বলছো তুমি? রূপ, আকাশের সাথে আমার 2 বছরের পরিচয় ছিল। আকাশের বাবার মৃত্যুর পর আমি রবিনকে বিয়ে করি। সেটার প্রতিশোধ নিতে আকাশ মেঘমণিকে বিয়ে করেছে। কারণ আমি মেঘমণিকে অনেক ভালোবাসি, সেটা আকাশ জানে। আকাশ, একটা সত্যি কথা বলো তো, কোনোদিন আমাকে ভালোবেসেছিলে? তোমার সাথে একটু ঘুরতে যেতে চাইলে বলতে ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাচ্ছি। শপিংয়ে যেতে চাইলে ক্রেডিট কার্ড ধরিয়ে দিতে। অসুস্থ হলে কোনোদিন একটা ফোন দিয়ে জিজ্ঞেস করেছো কেমন আছি? তোমার জীবনে আমার জন্য 1 মিনিট সময় ছিল না। অ্যাক্সিডেন্ট করে যখন হাসপাতালে ছিলাম একবার দেখে চলে গিয়েছিলে। অথচ আজ দেখো মেঘমণির জন্য পাগলের মতো কাঁদছো। তোমার অবহেলার মাঝে সেখানে কেউ যদি প্রতিটা মুহূর্তে খেয়াল রাখে, তার ভালোবাসায় সাড়া দেওয়া আমার অন্যায় ছিল। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আর সেটা ভুল সময়ে তোমাকে জানানো। তুমি যখন এমনি ভেঙে পড়েছিলে তখন জানানো। সেই ভুলের শাস্তি তুমি আমার বোনটাকে কেন দিলে? বাবাকে জড়িয়ে চিৎকার করে কাঁদছি। আবির, শান্ত হ মা, তোর মেঘমণির কিছু হবে না। রূপ, ওর কিছু হলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না বাবা। আমার ভালোবাসা আজ ওর কাল হয়ে দাঁড়ালো। আবিদা, মেঘলার মা, আমার মেয়েটা তো যেমন ছিল খুশি ছিল। আমার অতিরিক্ত বাস্তবতাবাদী হওয়া আমার মেয়েকে শেষ করে দিল। ওকে পড়াশোনা করে বড় হতে চেয়ে ও তো পড়াশোনা করে বড় হতে চেয়েছিল, কেন আমি বিয়ে দিয়ে দিলাম? মেঘলার বাবা, এত বছর পর পরিবারে কি মেয়ের জীবনের বিনিময় পেলাম? পরিবার ফিরিয়ে দিয়ে মেয়েটাকে কেড়ে নেবে? আর কিছু চাই না, খোদা আমার মেয়েটাকে সুস্থ করে দাও। মাহির, কিছু হবে না আমাদের মেঘের। আকাশ, রূপ তো ভুল কিছু বলেনি। ওকে কি কখনো আমি প্রেমিকার মতো রেখেছি? ও তো শুধু নামে আমার প্রেমিকা ছিল। কোনোদিন একসাথে 2 কদম হেঁটেও দেখিনি। ভুল তো শুধু ওর ছিল না, আজ এই সব কিছুর জন্য আমি দায়ী। মা। আকাশ, আকাশ, মা, এই সব কিছুর জন্য আমার জন্য হয়েছে। এখন মেঘপুরীর কিছু হলে আমি কি করে বাঁচবো মা? আমার যে এখনই দম বন্ধ হয়ে আসছে। মা, আমাকে তুমি মেরে ফেলো। মায়ের হাত গলায় চেপে ধরে, আমাকে মেরে ফেলো মা, চিৎকার করে কেঁদে। মা, শান্ত হ, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। চাঁদ, মাহিন ভাইয়া। মাহিন, আমার বোনটার কি হবে চাঁদ? চাঁদকে জড়িয়ে ধরে, ও যে আমার কলিজা। ছোটবেলা থেকে একসাথে মারামারি ঝগড়া দুষ্টুমি করে বড় হয়েছি। ও আমার ছোট বোনের থেকে বন্ধু বেশি। ওকে যে খুব ভালোবাসি চাঁদ। ওর কিছু হলে আমারও শ্বাস বন্ধ হয়ে যাবে চাঁদ। আমার কলিজাটা এমন কেন করলো? ওর ভাই কি ছিল না? আমার কলিজার জন্য সারা পৃথিবীর সাথে লড়াই করতে আমি প্রস্তুত, তাহলে কেন করলো? চাঁদকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। চাঁদ, কাঁদবেন না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। ডক্টর। মাহিন, ডক্টর আমার বোন। ডক্টর, আপনারা এখনও রক্তের ব্যবস্থা করেননি। রোগীর অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। অনেকগুলো মেডিসিন খেয়ে নিয়েছে, সেগুলো ওয়াশ করা যাচ্ছে না, কারণ রক্তক্ষরণের জন্য রোগীর শরীর একদম দুর্বল হয়ে গেছে। এখন ওয়াশ করতে গেলে আরও প্রবলেম হবে। আগে রক্তের ব্যবস্থা করতে হবে। মেডিসিন যেন তার কাজ শুরু করতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু রোগী রেসপন্স করতে চাইছে না। রোগী নিজেই বাঁচতে চাইছে না। উনি অনেক দিন থেকে ডিপ্রেশনে ভুগছে। আমরা বুঝতে পারিনি, আল্লাহকে ডাকুন। আপনারা বুঝতে পারেননি, আল্লাহকে ডাকুন আর রক্তের ব্যবস্থা করুন। মাহিদ, ডক্টর, রক্ত আমি দেব, আপনি শুধু আমার মেয়েটা ঠিক করে দিন। মাহিদ, আমিও রক্ত দেব, শুধু আমার বোনটার জন্য কিছু না হয়।
ডক্টর, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা ওপরওয়ালার হাতে। আকাশ উঠে চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে গেল। আকাশ পাশের মসজিদে চলে গেলাম। অজু করতে গিয়ে চোখে পড়লো হাতে লেগে থাকা মেঘলা শুকিয়ে যাওয়া রক্ত। চোখ ভরে উঠলো পানিতে। তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে মোনাজাত তুললাম। হে আল্লাহ, আমি তোমার এক পাপী বান্দা। তোমার দরবারে হাত তুলেছি, খালি হাতে ফিরিয়ে দিও না। সবসময় চেষ্টা করেছি সৎ পথে থাকার, চেষ্টা করেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করার, কিন্তু কখনো তোমার কাছে কিছু চাইনি, কারণ চাওয়ার আগেই তুমি আমাকে সব দিয়েছো। আজ প্রথমবার তোমার কাছে কিছু চাইছি। আমার মেঘপরীকে ঠিক করে দাও। আমার জীবনের বিনিময় হলেও ওকে সুস্থ করে দাও। ওর কিছু হলে আমি বেঁচে থেকেও মরে যাব, কিন্তু ঠিক করে দাও ওকে। আমি কান্নায় ভেঙে পড়লাম। কি হয়েছে তোমার? আকাশ, আপনি? আমি এই মসজিদের ইমাম, মসজিদেই বেশি থাকি, কিন্তু তোমার কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? আকাশ, আমার স্ত্রী অসুস্থ। জন্ম মৃত্যু সব আল্লাহ তাআলার হাতে। তোমার স্ত্রী যদি আল্লাহ হায়াত রেখে থাকে, তাহলে অবশ্যই সুস্থ হয়ে যাবে। দোয়া করব তোমার স্ত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও। আকাশ, হাসপাতালের দিকে গেলাম। পা চলতে চাইছে না। কি অপেক্ষা করছে আমার জন্য? চাঁদ, ভাইয়া, ওই তো ভাইয়া। কোথায় গিয়েছিলি ভাইয়া? রূপ, আমি তো মেঘমণিকে নিজের থেকে বেশি ভালোবেসে তুমি তো মেঘমণিকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছো আকাশ। তোমার এমন বিধ্বস্ত চেহারা আমি আগে কখনো দেখিনি। তোমাকে বলেছিলাম, দেখো আমার দুর্বল জায়গা যেন তোমার সবচেয়ে থেকে বড় দুর্বলতা হয়ে না দাঁড়ায়। আজ নিজের দিকে তাকিয়ে দেখো, আমার থেকে বেশি তুমি বিধ্বস্ত। মেঘমণির কিছু হলে সেই অপরাধ বোধ হয়তো সারা জীবন তোমাকে কুরে কুরে খাবে, কিন্তু ওর কিছু হলে তুমি বেঁচে থেকেও মরে যাবে। কি অদ্ভুত ব্যাপার দেখছো, যে তোমার কাছে শুধু প্রতিশোধের একটা মাধ্যম ছিল, আজ সে তোমার জীবন হয়ে দাঁড়িয়েছে। মা, কোথায় গিয়েছিলি তুই আকাশ? আকাশ, মসজিদে। মাকে একটা সিটে বসিয়ে মার কোলে মাথা রেখে ফ্লোরে বসে পড়লাম। চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। মা, মেঘলার মা অসুস্থ হয়ে পড়েছে। তাকেও একটা কেবিনের রুম পাড়িয়ে রাখা হয়েছে, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মেঘলার কেবিন থেকে ডক্টর এখনো বের হয়নি। আকাশ, রূপ, হ্যালো রবিন, কোথায় তুমি? রূপ, হাসপাতালে মেঘলার কাছে। রবিন, হাসপাতালে নাকি পুরনো প্রেমিকের কাছে? রূপ, রবিন, ভদ্রভাবে কথা বলো। রবিন, গলা নিচে তোর, কত বড় সাহস আমার সাথে উঁচু গলায় কথা বলিস? আমি এখনই তোর বাসায় দেখতে চাই, তোকে বাসায় দেখতে চাই। রূপ, কেন? এরা আজ তোমার চাহিদা মেটাতে পারেনি? রবিন, তোর বড্ড সাহস বেড়েছে, বাসায় আয়। তোর সাহস কিভাবে কমাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। রূপ, কি আর করবে, বড়জোর গায়ের আঘাতের চিহ্নগুলো শুকানোর আগেই আবার তাজা করে তুলবে। রবিন, তুই কিন্তু খুব বেশি বলছিস, এর ফল ভালো হবে না, বলে দিলাম। রবিন, রূপ, রবিন প্লিজ, আমার বোনটা মৃত্যুর সাথে লড়ছে, আমাকে একটু রেহাই দাও। রবিন, তোর কপালে খারাপ আছে। রূপ কেটে দিল ফোন। আর কি খারাপ করবে আমার রবিন, যার স্বামী বাসরাত বলে সে তাকে না অন্য কাউকে ভালোবাসে, আর তার সাথে শুধু অভিনয় করেছে। বাসরাতে স্ত্রীর সামনে অন্য মেয়ের সাথে বাসর করে বলে সে শুধু সমাজের চোখে তার স্ত্রীর, তার কাছের না, আবার নেশা করে তার উপরই অধিকার ফলায়। সেই স্ত্রীর আর কি খারাপ করবে তুমি? আমি তো সেই দিনই মরে গেছি, যেদিন শুধু বডিটা বেঁচে আছে, সেটাও হয়তো বেশি দিন নয়। আকাশ, তুমি আমার উপর কি প্রতিশোধ নেবে? চরম প্রতিশোধ প্রকৃতি আমার থেকে নিয়েছে। বাবার থেকে ক্ষমা পাওয়াটা বাকি ছিল, পেয়ে গেছি, এখন মরে গেলেও দুঃখ নেই। চাঁদ, আপু। রূপ, চাঁদ, কিছু হয়েছে? রূপ, না কিছু হয়নি। চাঁদ, আপু ডক্টর। আকাশ, ডক্টর, আমার মেঘপরি কেমন আছে? ডক্টর, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, আমাদের কাজ শেষ, এখন আল্লাহকে ডাকুন। মেডিসিনগুলো এখানে আসার অনেকটা সময় আগে খেয়েছে, এর জন্য রোগীর অনেকটা ক্ষতি হয়ে গেছে। এখন 72 ঘন্টার আগে জ্ঞান না ফিরলে আমাদের কিছু করার নেই। রোগী এখনও রেসপন্স করছে না। আকাশ, মেঘ পড়ি। মা, নিজেকে শক্ত কর, কিছু হবে না। আকাশ, আমি কি ওর সাথে দেখা করতে পারি?
ডক্টর কিন্তু কোনো শব্দ করা যাবে না, আর বেশিক্ষণ থাকবেন না। আকাশ ধীর পায়ে আইসিইউতে গেলাম। একদম নিস্তেজ হয়ে শুয়ে আছে আমার মেয়েকুড়িটা, মুখে অক্সিজেন মাস্ক, হাতে ব্যান্ডেজ, স্যালাইন, রক্ত চলছে। ওকে এভাবে দেখতে হবে কখনো ভাবিনি। ওর হাতটা সাবধানে আমার দু হাতের মুঠোয় নিলাম। এই মেঘ করি এমন কেন করলে? একটাবার আমার কথাটা শুনতে পারতে। তুমি জানো এই আকাশ তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তুমি এত বোকা কেন বলো তো? এভাবে হার মেনে গেলে? তোমাকে মা বলেছিল না, সবসময় অধিকার নিজে থেকে পাওয়া যায় না, আদায় করে নিতে হয়। আর তুমি সেটা না করে ভীতুর মতো পালিয়ে যেতে চাইলে। তোমার থেকে এটা আশা করিনি আমি। শুধু একবার জোর খাটিয়ে দেখতে, শুধু একবার নিজের অধিকার দাবি করতে, তুমি একবার চেষ্টা করতে আপন করে নেওয়ার। বিশ্বাস করো, আমি হার মেনে যেতাম তোমার কাছে। তোমাকে দেখলে যে আমি সব ভুলে যেতাম। সেসব থাক, তো এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি তোমাকে শেখাবো কিভাবে অধিকার আদায় করতে হয়। এখন যে তোমার কাছে আসা আমার জন্য কষ্টকর হয়ে পড়বে। তোমার বাবা, ভাই, মামা সব ভিলেন হয়ে যাবে তোমার এই কাজের জন্য। দেখে নিও, ব্যাপার না। সহজে পেয়ে গেলে আমাদের নাতি নাতনিকে গল্প শোনাবো কিভাবে। এখন তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো। হাতে একটা কিস করলাম, তারপর উঠে কপালে একটা কিস করে বের হয়ে গেলাম। মেঘলার বাবা আর মাহিন অনেক রক্ত দিয়েছে, তাই তাদের রেস্টে রাখা হয়েছে। মেঘলার মা অসুস্থ হয়ে গেছে, তাই তাকেও ভর্তি করানো হয়েছে। সেখানে মেঘলার মামা আছেন। মা আর চাঁদ সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে। ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। রূপ কোনো দিকে তাকিয়ে বসে আছে, বুঝতে পারছি না। আমি চুপচাপ বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আমার মেঘপুরের জীবন ভিক্ষা চাইছি। আজ ওই আকাশে কোনো মেঘ নেই, চাঁদ তারা জ্বলজ্বল করছে, কিন্তু এই আকাশ চেয়ে মৃত্যুর আগ পর্যন্ত মেঘে ঢেকে থাকতে চায়। চাঁদ, ভাইয়া। আকাশ, চাঁদ, এই ভাইয়া। আকাশ, বল কি হয়েছে? মেঘলা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? চাঁদ, আরে ভয় পাস না, ভাবির কিছু হয়নি। ফজরের আজান দিয়েছে, নামাজ পড়ে আয়। আকাশ, ওহ, আজান দিয়ে দিয়েছে? চাঁদ, আকাশ, কখন সকাল হয়েছে টেরই পাইনি। আকাশের দিকে তাকিয়ে রাত কেটে গেছে। মসজিদের দিকে গেলাম আবার। বাবা বাবা মা বাবা মামা, বাবা আর মাহিনও গেল। কেউ কথা বলছে না আমার সাথে। নামাজ শেষে আল্লাহর কাছে একই দোয়া চাইলাম। মেঘলা, আমি নড়তে পারছি না কেন? আমি কোথায়? প্রচণ্ড দুর্বল লাগছে। আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। চারপাশে চোখ বুলিয়ে বুঝতে বাকি রইল না এটা হাসপাতাল। আর গত রাতে সব কথা মনে পড়ে গেল। আমি এখনো বেঁচে আছি, কিন্তু আমি তো এই জীবন থেকে মুক্তি চাই। উঠে বসে পড়লাম, মাথা ঘুরছে। নার্স, ও মাই গড, আপনার এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে এসেছে? আপনি শুয়ে পড়ুন, আমি ডক্টরকে ডেকে আনছি। মেঘলা হাতের ব্যান্ডেজ, স্যালাইন, রক্ত সব খোলার চেষ্টা করছি। নার্স, আরে এসব আপনি কি করছেন? ডক্টর, ডক্টর, কি হয়েছে? নার্স, ডক্টর, 2 নম্বর আইসিইউর কেবিনের রোগীর জ্ঞান ফিরেছে, কিন্তু রোগীর পাগলামি করছে, সব খুলে ফেলতে চাইছে। ডক্টর, ও মাই গড, তাড়াতাড়ি চলুন। রূপ, ডক্টর আর নার্সের কথা শুনে দাঁড়িয়ে গেলাম। ওই ক্যাবিন তো মেঘমুনির আছে। মেঘলা, ছাড়ুন আমাকে। নার্স, আপনি আগে শান্ত হন, আপনি যা বলবেন তাই হবে। ডক্টর, যেভাবে হোক ওনাকে শান্ত করতে হবে। এখন ঘুমের ইঞ্জেকশন দিলে আবার জ্ঞান ফেরাতে রিস্ক হয়ে যাবে। আকাশ, হাসপাতালে এসে ভয় পেয়ে গেলাম। মা, চাঁদ সবাই কাছে। দৌড়ে মেঘলার ক্যাবিনের কাছে গেলাম। মেঘপুরি এমন পাগলামি করছে কেন? হাতে সব খুলে ফেলতে চাইছে। ক্যাবিনে যেতে চাইলে কেউ হাত ধরে টেনে টেনে ধরে। মাহিন, মেঘপুরি পাগলামি করছে। মাহিন, আপনাকে দেখলে আরও পাগলামি করবে। আমি আর কোনো ক্ষতি চাই না আমার বোনের, আপনি ওর সামনে যাবেন না দয়া করে। আকাশ, মাহিন, কথাটা শোনো। মাহিন, আমার বোনের কোনো ক্ষতি হতে আমি দেব না। মেঘ, বোন আমার, কথা শোন। মেঘলার কাছে গিয়ে কারো কথাই শুনছে না। মাহিন, আর কোনো উপায় না পেয়ে থাপ্পড় লাগিয়ে দিলাম গালে। মেঘলা, ভাই। মাহিন,
আমাদের ভালোবাসার কোনো কম নেই তোর কাছে, দাম নেই তোর কাছে। আশেপাশে মানুষ কে কী বলল সেটা তোর কাছে বড়। এত বছর বুকে আগলে যারা বড় করলো তাদের কথা একবার ভাবলি না? যে মা এত কষ্ট করে জন্ম দিল তার কথা ভাবলি না? 20টা বছর হাতে তুলে খাইয়ে বড় করেছে, একবার সেগুলো মনে পড়লো না তোর? একটা স্বার্থপর, এতটা স্বার্থপর কী করি হলি বোন? হ্যাঁ, মা তোর চিন্তায় অসুস্থ হয়ে গেছে। তোর কিছু হলে আব্বা যে মরে যাবে সেটা তুই জানিস না? তুই যা আব্বার জীবন, আমার কলিজা। কবে বুঝবি তুই আমাদের কাছে কতটা মূল্যবান? মেঘলা, এবার সত্যি মনে হচ্ছে আমি ভুল করেছি। এত ভালোবাসা থাকতে আমি মরীচিকা পেছনে দৌড়ে ক্লান্ত হয়ে জীবন দিতে চেয়েছি। যাদের কাছে আমার কোনো মূল্য নেই তাদের জন্য আমার আপনজনদের কষ্ট দিয়েছি। আমাকে মাফ করে দে ভাই, এমন ভুল আর কখনো করবো না। মাহি, এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। আমি জানি আমার বোন অনেক সাহসী, আর কখনো হার মেনে পালিয়ে যেতে চাইবি না। প্রতিকূলতার সাথে লড়াই করে বাঁচার নামে জীবন। আজ থেকে সব কথা আমার সাথে শেয়ার করবি। কখনো একা একা কষ্ট চেপে রেখে এমন ভুল ডিসিশন নিবি না। এমন লক্ষ্মী মেয়ের মতো এখন লক্ষ্মী মেয়ের মতো রেস্ট নে। মেঘলা, আকাশ, মেঘলা, মেঘলা, উনি এখানে কি করছে ভাই? ওনাকে যেতে বল ভাই প্লিজ। মাহি, তুই শান্ত হ প্লিজ, আমি দেখছি। মেঘলা, চলে যেতে বল ওনাকে। আকাশ, তুমি আমাকে সহ্য করতে পারছো না মেঘপরি? এবার বুঝি আমার চোখের পানি ফেলার পালা? চোখ থেকে কখন পানি গড়িয়ে গেছে বুঝতেই পারিনি। মাহি, আপনি দয়া করে বাইরে যান, আমি হাত জোর করছি। আকাশ, চোখ মুছে বেরিয়ে এলাম। মাহিন, এবার তুই রেস্ট নে, আমি একটু আসছি। মেঘলা, এই জীবনে আর আপনার ছায়া চাই না আমি। আকাশ, ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মেঘলা আমাকে সহ্য করতে পারছে না। অবহেলা বুঝি এমনই কষ্টকর? মাহি, আপনাকে ভাইয়া বলতে ইচ্ছে করছে না, আর ভাইয়া বলে সম্মান দিয়েছি বলে এখন অসম্মানও করতে পারছি না। আপনি চলে যান এখান থেকে। আমার বোনের জীবনে আপনার ছায়াও আর পড়তে দিব না। আর ভয় পাবেন না, পুলিশের কাছে যাব না, কিন্তু আমার বোনের আশেপাশেও যেন আপনাকে না দেখি। ও একটু সুস্থ হোক, ডিভোর্স পেপার পাঠানোর ব্যবস্থা করব। আকাশ, ডিভোর্স পেপার? মাহি, হ্যাঁ ডিভোর্স পেপার। তারপর আপনি আপনার যোগ্য কাউকে বিয়ে করে নিয়েন। আপনার কাছে আমার বোন মূল্যহীন, অযোগ্য হতে পারে, কিন্তু আমার কাছে অমূল্য। আকাশ, আজ 3 দিন হয়েছে মেঘলাকে বাসায় নিয়ে গেছে। হাসপাতালে থাকতে নার্স বা ডক্টরকে ম্যানেজ করে ওকে দেখে এসেছি। যখন ঘুমিয়ে থাকতো এই 3 দিন একটাবারও ওর মুখটাও দেখতে পারিনি। এবার মনে হচ্ছে দম বন্ধ হয়ে মরেই যাব। কিছু ভালো লাগছে না, রুমে আসলে সব খালি খালি লাগে। অফিসের কাজে মন বসাতে পারছি না। আলমারি থেকে ওর ওড়নাটা বের করে ঘ্রাণ নিলাম। একটা মিষ্টি স্মাইল নাকে এসে লাগলো। ফাজিল মেয়ে, নিজের বাড়ি যায়নি, মামার বাড়ি গিয়ে বসে আছে। ওদের বাড়ি গেলে তাও দেখা করতে পারতাম লুকিয়ে, কিন্তু খান ভিলায় গার্ড আছে অনেক। কিন্তু আজ যেভাবে হোক যাবই। মেঘলা, একবার বলেছি না না আসতে, সত্যি আর এলেন না? আসবেন কেন? আপনার যার জন্য আমাকে প্রয়োজন ছিল তা মিটে গেছে, আমারও চাই না আপনাকে। রিয়া, কি করিস মেঘ? মেঘলা, কিছু না ভাইয়া, এমনি বসে আছি। রিয়াদ আমার খালাতো ভাই, আয়শা খালামণির ছেলে, পেশায় ডাক্তার। এখানেই নাকি বড় হয়েছে। রূপ আপু রিয়াদ ভাইয়ার সম্পর্কে কোনো কিছু বলেনি? রিয়াদ, আগামীকাল থেকে ভার্সিটি যেতে পারবি, আমি ড্রপ করে দিয়ে যাব। মেঘলা, না ভাইয়া, আমি যেতে পারবো একাই। রিয়াদ, একদম বেশি কথা বলবি না। সকালে চুপচাপ রেডি হয়ে থাকিস। হাতটা দেখি ঘা শুকিয়েছে কিনা। মেঘলা, হাত এগিয়ে দিলাম। রিয়াদ, ব্যান্ডেজ খুলে দেখে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দাঁড়া, মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ চেঞ্জ করে দিই আবার। মেঘলা, না না, ব্যথা লাগে। রিয়াদ, তুই টেরই পাবি না, আমি গল্প বলছি, তুই শোন আর আমি করে দিচ্ছি। মেঘলা, ওকে, ব্যথা লাগলে তোমার খবর আছে। রিয়াদ, আচ্ছা বাবা ঠিক আছে।
মেঘলা ভাইয়া মেডিসিন লাগাচ্ছে আর গল্প বলছে, আমি ভাইয়ার দিকে তাকিয়ে গল্প শুনছি আর হেসে লুটোপুটি খাচ্ছি। ভাইয়া অনেক মিশুক স্বভাবে, সহজে সবার সাথে মিশে যায়, আমার সাথে এক বেলায় মিশে গেছে। বাড়িতে গেলে মানুষের কথা শুনতেই হতো, তাই মামার বাসায় চলে এসেছি। আর এখান থেকে ভার্সিটিও কাছে। এই বাড়িতে আসার পর ভাইয়াই আমার বেশি খেয়াল রাখছে। ভাইয়া দেখতেও কিন্তু অনেক হ্যান্ডসাম। আকাশ এত কষ্ট করে এসে এসব দেখতে হচ্ছে। কোনোদিন আমার সাথে একটু হেসে কথা বলেছে, এখন দেখো হাসি যেন থামছেই না। দাঁড়াও, এটাকে যেতে দাও, আমি তোমার হাসি আমি বের করব। গার্ডের চোখ ফাঁকি দিয়ে বাউন্ডারি টপকে ভেতরে ঢুকেছি। এই বয়সে এসে এসব করছি। যে বয়সে করার কথা ছিল তখন এসব করার কথা চিন্তাও করিনি। আকাশ চৌধুরীর কপালে শেষে এসব ছিল। নিজের বউয়ের সাথে লুকিয়ে দেখা করতে হবে। পাইপ দিয়ে ওপরে উঠে দেখি মহারানী ভাইয়ের সাথে গল্প করছে আর হাসছে। এই প্রথম ওকে হাসতে দেখলাম। হাসিটা অসম্ভব সুন্দর। এই হাসির প্রেমে পড়ে গেলাম। যাক, রিয়াদের জন্য অন্তত ওর হাসিটা তো দেখতে পেলাম। প্রমিস করছি, এখন থেকে এই ঠোঁটে শুধু হাসি আর আমার ঠোঁটের স্পর্শ থাকবে। রিয়াদ উঠে চলে গেল। রিয়াদ, মেঘ দরজা অফ করে দে। মেঘলা, আচ্ছা দিচ্ছি। মেঘপুরি দরজার লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল। বেলকনির দরজায় দাঁড়িয়ে দেখছি। আস্তে করে গ্লাসটা খুলে ভেতরে গেলাম। ওর পাশে বেডে বসে পড়লাম। মেঘলা, মনে হচ্ছে রুমে কেউ এসেছে, কিন্তু আমি তো দরজা অফ করে এসেছি। ও ভূত নয় তো? বিড়বিড় করে দোয়া পড়ে চোখ পিট পিট করে তাকালাম। চোখ আপনা আপনি বড় হয়ে গেল। আপনি? আকাশ, হ্যাঁ আমি। কেন, অন্য কারো আশা করেছিলে? মেঘলা, বাজে কথা বন্ধ করুন। আপনি এখানে কিভাবে এলেন? আকাশ, টেনিস লাভাররা যেভাবে লুকিয়ে দেয়াল টপকে পাইপ দিয়ে আসে সেভাবে এসেছি। মেঘলার পাশে শুয়ে পড়লাম। মেঘলা, কি? আরে আপনি এখানে কেন শুচ্ছেন? উঠুন বলছি। আকাশ, এত কষ্ট করে এসেছি উঠে যাওয়ার জন্য। মেঘলা, মানে কেন এসেছেন এখানে? আকাশ, 3 দিন তোমাকে দেখিনি, আজ সারা রাত দেখবো মন ভরে, আজ এখানেই থাকবো। মেঘলা, আপনি আর কি করছেন আমার সাথে? এখন আপনি এখান থেকে না গেলে আমি চিল্লাইয়া সবাইকে ডাকবো। আকাশ, ট্রাই করে দেখতে পারো। মেঘলা, উনি উনি এমন কিছু করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আকাশ, ও ডাকতে গেলেই ও ঠোঁট একটু ডুবে দিলাম। এই প্রথম কাউকে কিস করলাম। নেশা ধরে গেছে পাগলের মতো। মেঘলা, আমি একদম শক্ট। কিছুক্ষণ বুঝতে লেগেছে কি হচ্ছে। যখন বুঝতে পারছি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ওনার সাথে পেরে ওঠার শক্তি আমার নেই। লজ্জায় কুঁকড়ে গেছি, একদম দম বন্ধ হয়ে আসছে, তাও ছাড়ছে না। আকাশ, কতক্ষণ ছিলাম জানি না, দম বন্ধ হয়ে আসতেই ছেড়ে দিলাম। ওর কপালে কপাল ঠেকিয়ে দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছি। চোখ বন্ধ করে আছে ও লজ্জায় মুখ লাল হয়ে গেছে। ইচ্ছে করছে কামড়ে খেয়ে নি। আবার ডাকবে কাউকে? মেঘলা, মাথা নেড়ে স্বীকার করলাম। বুঝালাম আবার ডাকবো। ওনার দিকে তাকাতেই লজ্জা লাগছে। কি করলেন এটা উনি? রাগের থেকে বেশি লজ্জা লাগছে। কিছু বলতেও পারছি না লজ্জায়। আকাশ, বললেই হয়। তোমার আরও একটা ডাকবার বাহানা বের করতে হবে কেন? আমি তো তোমার হাজবেন্ড, অন্য কেউ না। লজ্জার কি আছে? ইচ্ছে করলে বলবে। মেঘলা, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ভালো হবে না কিন্তু। আকাশ, কি খারাপ হবে শুনি? মেঘলা, আপনি চলে যান এখান থেকে। আকাশ, বললাম তো আজকে সারা রাত তোমাকে দেখবো মন ভরে। এখন বেশি কথা না বলে চুপচাপ আমার ওকে মাথা রেখে ঘুমাও, না হলে এখনই করে নেব। মেঘলা, চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। আকাশ, এভাবে তাকিয়ে লাভ নেই। আমাদের বাসরটা এখনো বাকি আছে, আর এভাবে আমি সেটা করতে চাই না। বাসরের মতোই হবে এখন, যদি তুমি করতে না চাও। আর যদি তুমি এখন বাসরটা করতে চাও, আমি কি করে আমার বইয়ের ইচ্ছাও পূর্ণ রাখি? আর কাউকে ডাকতে চাইলে কিভাবে মুখ বন্ধ করব নিশ্চয়ই বুঝে গেছো। এখন বলো, চুপচাপ আমার দিকে ওকে ঘুমাবে নাকি?
মেঘলা আর বলতে না দিয়ে চুপচাপ ওনার বুকে শুয়ে পড়লাম। আকাশ গুড গার্ল শক্ত করে জড়িয়ে নিলাম বুকের সাথে। বাকি জীবনে এটাই তোমার ঠিকানা, আগলে রাখবো সব সময়। ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব তোমার আমার দেওয়া সব আঘাত, ভালোবাসার স্পর্শে আঘাতের চিহ্ন মুছে দেব। মেঘলা এভাবেই তো থাকতে চেয়েছিলাম এই বুকে সারা জীবন। আঘাতে আঘাতে আমার বুকটা যে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। আপনাকে কিভাবে মাফ করি বলেন? এত সহজে আপনাকে মাফ করব না। এখনই মাফ করে দিলে আবার অপমান করতে একবার ভাববেন না। আগে আপনাকে আমার মূল্য বোঝাবো, তারপরে এই বুকে শান্তিতে ঘুমাবো। আকাশ নড়াচড়া করছো কেন? চুপচাপ ঘুমাতে বলেছি। মেঘলা এত কাঠের মতো শক্ত কারো বডি হয়? আকাশ আমার হয়, অভ্যাস করে নাও, এখানেই সারা জীবন ঘুমাতে হবে। মেঘলা আমি কেন এখানে সারা জীবন ঘুমাবো? এখানে ঘুমাবে কোনো সুন্দরী আর আপনার যোগ্য কেউ। আকাশ একদম বাজে বাজে কথা বলবি না। আমার এই মেঘপুরীর থেকে অপরূপ আর কেউ নেই। এই বুক শুধু তার নামে লেখা, আর কেউ কোনোদিন এই বুকে জায়গা পাবে না। মেঘলা হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে উদয় হলো আকাশ চৌধুরীর মনে? যে ভালোবাসা উপলব্ধি করানোর জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, সে ভালোবাসার কি প্রয়োজন? আকাশ কি ভেবেছিলি মরে গেলে বেঁচে যাবে? সেখানে গিয়েও হাজির হয়ে যেতাম। আর কখনো যদি এমন কথা চিন্তা করিস, তোর ফ্যামিলির সবাইকে খুন করে দেব, তারপর নিজের বুকে গুলি করে দেব। মেঘলা ঢং। আকাশ যা মনে করো। মেঘলা কথায় কথায় করার কি দরকার কি আছে? আকাশ এখন কথায় কথায় করছি, পরে সেকেন্ডে সেকেন্ডে করব। মেঘলা এর সাথে কথা বলাই বেকার। আকাশ এই তো বুঝতে পেরেছো, যাও চুপচাপ ঘুমাও। মেঘলা এর সাথে কথা বানানোই বোকামি। চুপচাপ বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। মনে হচ্ছে এর থেকে নিরাপদ আর আরামদায়ক জায়গা পৃথিবীতে আর কোথাও নেই। আস্তে আস্তে চোখে ঘুম নেমে এলো। আকাশ একটু পর দেখি ঘুমিয়ে পড়েছে। তাকিয়ে আছি ওর দিকে। এই নিষ্পাপ ফুলটাকে এতদিন কষ্ট দিয়েছি, আবার শক্ত করে জড়িয়ে নিলাম। এবার ঘুমের ঘোরে আমার মেঘপুরীটাকেও আমাকে জড়িয়ে ধরেছে। চুল থেকে মিষ্টি একটা স্মেল আসছে। মাথা একটা কিস করলাম। রূপ ভালো হয়েছে, চোখের পানির কোনো রং নেই। রং থাকলে সবার সামনে সুখী হওয়ার অভিনয় করতে পারতাম না। মেঘমণির কাছ থেকে এসে রবিনের নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। আজ 3 দিন বিছানা থেকে ওঠার শক্তি নেই আমার। শরীরের প্রতিটা জায়গায় বেল্টের আঘাতের চিহ্ন এখনও তাজা হয়ে আছে। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রবিনকে বিশ্বাস করা। রবিন আকাশকে হিংসা করত ছোটবেলা থেকে। সেই হিংসা থেকেই আমাকে আলাদা করেছে আকাশের থেকে। বিয়েটা থেকে শুরু করে আজ পর্যন্ত আমার জীবনের প্রতিটা মুহূর্ত নরকে পরিণত করেছে রবিন। আজ যে শরীর নিয়ে উঠে বসার ক্ষমতা আমার নেই, সেই শরীর নিয়ে নিজের চাহিদা মিটিয়ে নিশ্চিতে ঘুমাচ্ছে রবিন। আর আমি নরক যন্ত্রণা উপভোগ করছি। বাবার সামনে দাঁড়ানোর মুখ নেই। বিয়েটা যে নিজের ইচ্ছেতে করেছি। মৃত্যু ছাড়া এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই মৃত্যুর প্রহর গুনছি, কবে এই অপেক্ষার সমাপ্তি হবে। রবিন এই একদম প্যান করবি না, বাইরে ফেলে দিয়ে আসবো, ঘুমাতে দে। রূপ মুখের উপর কাপড় চেপে ধরলাম ফোপানোর শব্দ বন্ধ করার জন্য। মাহি ভালোবাসা এত কষ্ট কেন দেয়? চাঁদ বলতে পারো এমন একজনকে ভালোবেসেছি যাকে ভালোবাসি বলার যোগ্যতাও আমার নেই। কেন এসেছিল আমার জীবনে? ওই চাঁদের আলো রাখার মতো ঘর যে আমার নেই। যাকে ভালোবাসি তাকে বলার শক্তিও নেই। চাঁদ তো অনেক দূর, আর যে আমাকে ভালোবাসে তাকে মেনে নেওয়ার কথা ভাবতেও পারি না। চাঁদের লুকিয়ে তোলা ছবিগুলো জুম করে দেখছি, সত্যি তুমি চাঁদ। মাহি আসসালামু আলাইকুম। কে? চাঁদ কি ভেবেছেন দূরে সরিয়ে নেবেন ভাইয়ার থেকে ভাবিকে আর আমার থেকে নিজেকে? জানেন তো আমার ভাইয়া প্রচণ্ড জেদি। তার যেটা চাই সে আদায় করে নিতে জানে, হয় বুদ্ধিতে না হয় শক্তিতে। আমি আমার ভাইয়ার মতো হয়েছি। পারবেন না আমার থেকে দূরে যেতে। যত দূরে যাওয়ার চেষ্টা করবেন তত কাছে আসতে বাধ্য হবেন। মাহে তোমরা ভাই বোন দুজনেই সাইকো, পাগল। চাঁদ পাগল না, পাগলি আপনার।
মাহিন, ধুর, কেটে দিলাম। যত চাইছি নিজেকে শক্ত করতে তত দুর্বল করে দিচ্ছে এই মেয়ে। আগামীকাল বাড়িতে চলে যেতে হবে। মেঘ মেঘটা নাকি এখানেই থাকবে। থাক বাড়িতে। চলে গেলে আবার কারো বাজে কথা শুনতে কষ্ট পাবে। একটু দেখে আসি পাগড়িটা ঘুমিয়েছে কিনা। কি ব্যাপার, মেঘ তো রুমের দরজা অফ করে ঘুমায় না, আজ অফ করেছে কেন? আবার কিছু করে বসবে না তো? দরজা ভাঙবো? মাহিন, দরজা ভাঙবো? আগে ডেকে দেখি। মেঘ, দরজা অফ করেছিস কেন? রিয়াদ, কি হয়েছে মাহিন? মেঘকে ডাকছিস কেন? মাহিন, ও তো কখনো দরজা অফ করে ঘুমায় না, আজ কেন অফ করেছে? আবার কিছু করে বসবে না তো? রিয়াদ, আরে বোকা, ধুর, কি বলিস? আমি বলেছি দরজা অফ করে দে। মাহিন, ও। রিয়াদ, যা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। মাহিন, আকাশ, আমার শালাবাবুরটা না কোনো বুদ্ধি নেই। বোন আর দুলাভাই ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করতে চলে এসেছে। না, ও তো জানেই না আমি এসেছি। কি শান্ত হয়ে ঘুমিয়ে আছে মেঘপুরীটা। তাকিয়ে থাকলাম ওর দিকে। কখন সকাল হয়ে গেছে টেরই পাইনি। ফজরের আজান শুনে আস্তে করে বালিশে শুইয়ে দিলাম মেঘলাকে। উঠে দাঁড়ালাম বেড থেকে। মেঘলার কপালে করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেডরুমের গ্লাসটা খুলে বের হলাম। মেঘলা গ্লাস খোলার শব্দে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বসলাম। উনি কোথায় চলে গেছে? উঠে বেলকনিতে গেলাম তাড়াতাড়ি। গার্ডেন দিয়ে বের হচ্ছে উনি। দেয়াল টপকে একটু দূরে রাখা গাড়িতে উঠে বসলো। বাড়ির গেটের সামনে গাড়ি এনে ফ্লাইং ইশারা করতেই আমি রুমে চলে এলাম। ফালতু লোক একটা। নামাজটা পড়ে নিলাম। আকাশ, একেবারে নামাজ পড়ে বাসায় আসলাম। আজকে অনেক ভালো লাগছে। জিম করে শাওয়ার নিয়ে রেডি হলাম। তারপর ব্রেকফাস্ট করতে গেলাম। গুড মর্নিং মা। গুড মর্নিং চাঁদ। মা আর আমি একে অপরের দিকে তাকাচ্ছি। কিরে ভাইয়া, 3 দিন ধরে দেবদাস লুক নিয়ে ঘুরলি, আজ এত খুশি, কাহিনী কি? আকাশ, তুই বুঝবি না। চাঁদ, তুই কি ভাবির সাথে দেখা করেছিস রাতে? আকাশ, চাঁদের কথা শুনে বিষম খেয়ে গেলাম। মা, পানি খা। আকাশ, পানি খেয়ে নিলাম। যা, মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। আর চাঁদ ফাজিলটা গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চাঁদ, কি এমন বললাম যে বিষম খেয়ে গেলি? মা, খাবার সময় এত বক বক করলে বিষম তো খাবে, চুপচাপ খেয়ে ওঠো। আকাশ, বৌমার কোনো খবর জানিস? আকাশ, ভালো আছে। খাওয়া শেষ করে অফিসে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসতেই পাশে তাকাতেই দেখি চাঁদ। কি হলো, তুই উঠেছিস কেন? চাঁদ, কলেজে যাব তাই। সিট বেল্ট লাগাতে। আকাশ, যাবি, ভালো কথা। আমার গাড়িতে উঠেছিস কেন? ড্রাইভার নেই? চাঁদ, আছে, কিন্তু আজ তুই আমাকে নামিয়ে দিবি। আকাশ, চাঁদ, কথা বাড়ালে তোরই লেট হবে। আকাশ, ধুর। গাড়ি স্টার্ট দিলাম। চাঁদ, ভাবির সাথে তোর দেখা হয়েছে? আকাশ, চাঁদ, কবে, কিভাবে? আকাশ, গতকাল রাতে দেখা করে এসেছি। চাঁদ, বাড়ির মানুষ কিছু বলেনি? মাহিন ভাইয়া কিছু বলেনি? আকাশ, লুকিয়ে গিয়েছিলাম। চাঁদ, হাঁ করে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, তারপর জোরে হেসে উঠলাম। হা হা হা। আকাশ চৌধুরী কিনা শেষে চোরের মতো করে বউয়ের সাথে দেখা করলো। আকাশ, চাঁদ, ওকে হাসি থামানোর চেষ্টা করে বলেছিলাম, ভাইয়া এমন কিছু করিস না যার জন্য পস্তাতে হয়। আকাশ, এসে পড়েছি। না। চাঁদ, আল্লাহ হাফেজ। আকাশ, আল্লাহ হাফেজ। চাঁদকে নামিয়ে দে। মেঘলা ভার্সিটির সামনে গাড়ি থামালাম। এসেছে কিনা বুঝতে পারছি না। মেঘলা, ব্রেকফাস্ট করে রিয়াদ ভাইয়ার সাথে ভার্সিটির দিকে রওনা দিলাম। ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড নেই? রিয়াদ, না। মেঘলা, হাই আল্লাহ, আমার এত সুন্দর হ্যান্ডসাম ভাইয়ার গার্লফ্রেন্ড নেই? রিয়াদ, পড়াশোনার বাইরে কখনো কিছু ভাবার সময়ই পাইনি। একজনকে ভালো লেগেছিল, কিন্তু সে আমার হয়নি। মেঘলা, কে সে? রিয়াদ, অতীত না ভাবাই ভালো। সে এখন অন্য কারোর স্ত্রী। আমি চাই ও ভালো থাকুক, সুখে থাকুক নিজের ভালোবাসা নিয়ে, কিন্তু ওর ভালোবাসা যে তোর জীবনটা এখানে এনে দাঁড় করিয়েছে। তাও বলবো, রূপ, তুমি ভালো থেকো। হ্যাঁ রূপ, ভালোবেসেছিলাম ওকে। যেদিন ওকে মনের কথা জানিয়েছিলাম, ও বলেছিল আমাকে নিজের ভাইয়ের মতোই দেখে। আমিও আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াইনি ওর সামনে। ও ভালো থাকলেই আমি খুশি। তবে এবার সময় হয়েছে নিজের জীবন গুছিয়ে নেওয়ার।
মেঘলা আচ্ছা সরি। রিয়াদ আরে মিষ্টি বোন আমার, সরি বলতে হবে না, চলে এসেছি নাম। মেঘলা ও খেয়ালই করিনি, আমি আসছি। রিয়াদ হুম, নাম। আমিও নেমে দাঁড়ালাম। মেঘলা ঠিক আছে আমি আসছি ভাইয়া। আকাশ এতক্ষণ পর মহারানীর আসার সময় হয়েছে, এই রিয়াদকে নিয়ে ঘুরতে হবে। লিজা এই মেঘলা কেমন আছিস? মেঘলা আলহামদুলিল্লাহ, তুই কি হারামি রে, একদিন দেখে এসে আর এলি না দেখা করতে। লিজা বাড়ি থেকে বাবা বের হতে দিতে চায় না, একদিন তাও নিজে নিয়ে গিয়েছিল। দেখছিস তো দেখেছিস তো, শুধু ভার্সিটি টাইমটাই আমি পাই। মেঘলা ওকে যা, মাফ করে দিলাম, ও মিট করিয়ে দেই, ভাই আমার ফ্রেন্ড লিজা। রিয়াদকে উদ্দেশ্য করে আর লিজা উনি আমার খালাতো ভাই রিয়াদ। লিজা আসসালামু আলাইকুম ভাইয়া। রিয়াদ ওয়ালাইকুম আসসালাম। রূপের পর এই প্রথম কোনো মেয়েকে ভালো লাগলো, হাসিটা কি সুন্দর। রূপ আমার ছিল না তাই আমার হয়নি, কিন্তু তোমাকে আমার হতে হবে। লিজা এভাবে তাকিয়ে আছে কেন? মেঘলা ভাইয়া আমার তাহলে আসি। রিয়াদ হুম, ওকে আমি আসছি, আল্লাহ হাফেজ। আকাশ এভাবে তাকিয়েছিল কেন? আমার মেঘপুরীর দিকে হাত বাড়ালে হাত ভেঙে গুঁড়িয়ে দেব। রাগে মুখ লাল করে। লিজা আর মেঘলা পাশাপাশি দাঁড়িয়েছিল, তাই আকাশ দূর থেকে বুঝতে পারেনি রিয়াদ মেঘলার দিকে না লিজার দিকে তাকিয়েছিল, না বুঝে রাগে ফুঁসছে। আকাশ রাগে লাল হয়ে অফিসে চলে গেল। লিজা আর মেঘলা ক্লাসে দাঁড়িয়ে আর রিয়াদ ক্লাসে চলে গেছে আর রিয়াদ হাসপাতালে। লিজা তোর ভাইয়া ওভাবে তাকিয়েছিল কেন? মেঘলা কিভাবে? বোকার মতো লিজার দিকে তাকিয়ে। লিজা কেমন হাবলার মতো। মেঘলা তুই আমার এমন হ্যান্ডসাম ভাইয়াকে হাবলা বললি? লিজা হাবলার মতো তাকালে হাবলা বলবো না কি বলবো? মেঘলা সত্যি তাকিয়েছিল? লিজা তাহলে কি আমি মিথ্যা বলছি? মেঘলা তাহলে তো ভালো, বেষ্টু থেকে ভাবি হয়ে যাবি। লিজা আবার কারো মায়ায় জড়াবো না রে, যাকে মনে মনে ভালোবাসতাম সে আমার সামনেই আমার বেষ্টুকে প্রপোজ করলো। সেদিনই ভেবে নিয়েছি বাবা মার পছন্দের লক্ষ্মী মেয়ের মতো বিয়ে করে নিব। সেদিন আরও কষ্ট পেয়েছিলাম যখন জানলাম বন্ধুত্বটাও অভিনয় ছিল। সত্যি সজীব, তুমি অনেক বড় অভিনেতা, কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না তুমি। মেঘলা কোথায় হারালি? লিজা কিছু না, তোর ভাবি হবার চান্স নেই রে। এই মাসের 20 তারিখ নাকি ছেলে পক্ষ দেখতে আসবে, ছেলে নাকি ইঞ্জিনিয়ার। আকাশ মেঘলা ওয়াও গ্রেট, 15 দিন বাকি আছে, ইচ্ছে মতো এনজয় করবো ওকে। লিজা ওকে। মেঘলা মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? লিজা কিছু না, ক্লাস শুরু হয়ে যাবে চল। মেঘলা চল। সজীব হ্যাঁ মেঘলা কি খবর তোর, মরতে গিয়েছিলি কেন রে? মেঘলা ক্লাসে লেট হচ্ছে, চল লিজা। লিজা আর আমি পাশ কাটিয়ে চলে গেলাম ক্লাসের দিকে। সজীব হাজবেন্ড রেখে চলে এসেছিস, আবার যেন ফুরুত হয়ে না যায়। মেঘলা লিজা ছি, এই জানোয়ারকে আমি ভালোবেসেছিলাম। কোনো রকমে উঠে গোসল করে বেলকনিতে গিয়ে বসলাম। রবিন সকালে উঠে অফিস চলে গেছে। সার্ভেন্ট ম্যাম আসবো? রূপ আসুন। সার্ভেন্ট আপনার ব্রেকফাস্ট। রূপ টেবিলে রাখো আমি আসছি। রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল, সব ঝাপসা হয়ে এলো। মেঘলা ভার্সিটি শেষে বাসায় যাওয়ার জন্য গেট থেকে বের হতেই দেখি রিয়াদ ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া তুমি? রিয়াদ চল তোদের নিয়ে ঘুরতে যাব। লিজা আমি কোথাও যাব না, বাবা রাগ করবে। মেঘলা আমি বলে দেব তুই আমার সাথে আছিস, তাহলে কিছু বলবে না, চল। লিজা কিন্তু। মেঘলা চল তো। আকাশ ভেবেছিলাম যাওয়ার সময় একা পাবো, কিন্তু এখনও এই রিয়াদ আমার আগে এসে হাজির হয়ে গেছে। একে তো আমি খুনই করে দেব। ওরা গাড়িতে উঠে চলে গেলে আমি ওদের পিছু নিলাম। মেঘলা সারাদিন খাওয়া দাওয়া ঘোরাঘুরি অনেক মজা হয়েছে। সন্ধ্যার পর ভাইয়া আমাকে গেটের সামনে নামিয়ে দিয়ে লিজাকে ড্রপ করতে গেছে। আকাশ মেঘলা গেটের ভেতরে যাওয়ার আগেই হাত টেনে আড়ালে নিয়ে এলাম। মেঘলা হঠাৎ এমন করায় ভয় পেয়ে চিৎকার করার আগেই মুখ চেপে ধরেছে। একটু পর বুঝতে পারলাম এটা আকাশ। আকাশ এত কিসের ঘোরাঘুরি ওই রিয়াদের সাথে? খুব তো হাসছিল রিয়াদের কথা শুনে, কি এমন বলেছিল যে হাসি থামছিলই না?
মেঘলা আকাশ কি করছো? আমার সামনে তো কোনোদিন হাসতে দেখলাম না। মেঘলা আকাশ আবার কথা বলতে পারো না এখন? ও সরি, হাত সরিয়ে। মেঘলা এটা কোন ধরনের অসভ্যতা? আকাশ কি অসভ্যতা করলাম? মেঘলা দূরে গিয়ে দাঁড়া। আকাশ দূরে গিয়ে দাঁড়াবো কেন? আরও কাছে এসে ঘেঁষে দাঁড়িয়ে এত কি কথা রিয়াদের সাথে? মেঘলা রিয়াদ আমার ভাইয়া হয়। আকাশ মাহিন ছাড়া আর কারো সাথে যেন ঘোরাঘুরি করতে না দেখি। মেঘলা আমার যার সাথে ইচ্ছে ঘোরাঘুরি করব, যার সাথে ইচ্ছে কথা বলবো, আপনি বলার কে? আকাশ আমি তোমার কে তুমি জানো না? মেঘলা না জানি না, কে আপনি? আকাশ আমি তোমার হাজবেন্ড। মেঘলা হাজবেন্ড? কথায় কথায় যখন অপমান করতেন তখন মনে ছিল না আপনি আমার হাজবেন্ড? ফাংশনের রাতে যখন সবাই আমাকে অপমান করেছিল তখন মনে হয়নি আপনি আমার হাজবেন্ড? আপনার প্রতিবাদ করা উচিত। দিনের পর দিন আমাকে মানসিকভাবে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন, তখন মনে হয়নি আপনি আমার হাজবেন্ড? তখন মনে হয়নি আপনি আমাকে কষ্ট দিচ্ছেন? এখন আমার মুখে হাসি আপনার সহ্য হচ্ছে না, তখন যেহেতু মনে হয়নি আপনি আমার হাজবেন্ড, এখনও সেটা মনে করার চেষ্টা করবেন না। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসতে লাগলাম। আকাশ ওর কথাগুলো বিষাক্ত তীরের মতো বুকে এসে বিঁধেছে। আজ বুঝতে পারছি আমার কথাগুলো ওকে কতটা কষ্ট দিয়েছে। হাঁটু গেড়ে বসে পড়লাম রাস্তায়। মেঘলা আর হ্যাঁ, সময় মতো ডিভোর্স পেপার পেয়ে যাবেন, কথাটা বলে দ্রুত গেটের ভিতরে চলে গেলাম। আকাশ রাস্তায় বসে পড়লাম। তবে কি সত্যি হারিয়ে ফেলেছি মেঘপরীকে? রিয়াদ কোন দিকে যাব এখন? লিজা মানে? রিয়াদ আমি কি আপনার বাসা চিনি? লিজা ওহ মনে ছিল না, সোজা গিয়ে বামে যান। রিয়াদ এই মেয়ে এত চুপচাপ কেন, কথা বলতে পারো না? আমি কি কিছু বলবো, কিন্তু কি বলবো? মানে একটা কথা ছিল। লিজা জি বলুন ভাইয়া। রিয়াদ আমি তোমার কোন জন্মের ভাই লাগি? চোখ কটমট করে। লিজা মেঘলার যেহেতু ভাইয়া হন সেহেতু আমারও ভাইয়া। রিয়াদ সবাই ভাইয়া ডাকুক, সমস্যা নেই, তুমি ডাকবে না। লিজা গাড়ি থামান, এটাই আমাদের বাড়ি। রিয়াদ গাড়ি থামাতে নেমে গেল লিজা। লিজা শোনো। লিজা কিছু বলবে? টেক কেয়ার, গুড নাইট। লিজা গুড নাইট। লিজা চলে গেলে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর যাওয়ার পথে, তারপর চলে এলাম। চাঁদ ডোরবেল বাজছে, কেউ শুনতে পায় না নাকি? দরজা খুলে আমি অবাক। ভাইয়া তুই ড্রিঙ্ক করেছিলি? আকাশ করেছি, এখন থেকে রোজ করব। চাঁদ আমি বিশ্বাস করতে পারছি না ভাইয়া এভাবে ড্রিঙ্ক করে মাতাল হয়ে বাসায় আসছে। এক হাতে এখনও মদের বোতল, ঠিক মতো দাঁড়াতেই পারছি না। ভাইয়া ড্রিঙ্ক করলে কখনোই এমনভাবে বাসায় আসেনি, যতটা করলে নিজেকে কন্ট্রোল করতে পারবে ততটাই করেছে। আজ কি হয়েছে ওর? ভাইয়া কি হয়েছে তোর? এত ড্রিঙ্ক করেছিস কেন? আকাশ চাঁদ বোন আমি হারিয়ে ফেলেছি আমার মেঘপরীকে। বাচ্চাদের মতো কান্না করে ও আর আসবে না আমার কাছে, ওকে ছাড়া এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। এনে দে না ওকে। আচ্ছা পরে যেতে নিলে ধরে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিলাম। এটা কি সত্যি আমার ভাইয়া? রূপ আপু চলে যাবার পর একটা দিন মন খারাপ করতেও দেখিনি, শুধু প্রতিশোধের আগুনে জ্বলতে দেখেছি। যে ভাইয়া কোনোদিন মেয়েদের জন্য জীবনের 2 মিনিট ব্যয় করতে রাজি না, সেই আজকে একটা মেয়ের জন্য মাতাল হয়ে বাসায় চলে এসেছে। ভাগ্য ভালো মা আজকে একটু অসুস্থ, তাই আগে ঘুমিয়ে গেছে। ভাইয়াকে এভাবে দেখলে কত কষ্ট পেত। লেবু পানি এনে জোর করে খাইয়ে দিতেই বমি করতে চাইলো, ওয়াশরুমে নিয়ে যেতেই বমি করে দিল। বমি শেষ করে ধরে আবার ড্রয়িং রুমের সোফায় বসালাম। কেটেছে নেশা? আকাশ মাথা ভারী লাগছে। চাঁদ এখন কি বল কি হয়েছে? আকাশ কিছু না। চাঁদ আমাকেও বলা যায় না? আকাশ তাকালাম চাঁদের দিকে। চাঁদ আমাকে ভয় পেল, ছোট থেকে সব শেয়ার করতো, আমিও সব শেয়ার করতাম ওর সাথে, বেস্ট ফ্রেন্ডের মতো থাকতাম। লন্ডন থেকে ফেরার পর একটু দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি আমার মেঘপরীকে হারিয়ে ফেলেছি রে বোন, চাঁদের কোলে বাচ্চাদের মতো শুয়ে। চাঁদ মানে? আকাশ সব ঘুরে বললাম চাঁদকে। চাঁদ এত সহজে হার মেনে গেলি ভাইয়া? এতদিন ভাবি প্রত্যেকটা মুহূর্ত তোর অপমান মুখ বুঝে সহ্য করেছে, আর ভাবির বলা কিছু কঠিন কথা শুনে তুই হার মেনে গেলি। অন্তত ততগুলো দিন চেষ্টা কর যতদিন ভাবি তোর আঘাত সহ্য করেছে।
আকাশ, চাঁদ কিছু তো বলিনি। আমি একদিনে হার মেনে গেলাম এত সহজে। এবার আমিও দেখি মেঘ পরি কতবার ফিরিয়ে দিতে পারো আমাকে। চাঁদ, কি ভাবছিস ভাইয়া? আকাশ, কিছু না, অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। চাঁদ, ওকে। আকাশ, ধীরে ধীরে রুমের দিকে গেলাম। কাল থেকে শুরু হবে নতুন খেলা। মেঘলা, ভালোবাসি আপনাকে অনেক বেশি, কিন্তু আপনার করা অপমানগুলো এখনো কষ্ট দেয়। মাফ করতে পারছি না আপনাকে। কি করব বলেন? আপনার মুখটা না দেখে ঘুমাতে পারি না। না আপনাকে কাছে টেনে নিতে পারছি, না ছেড়ে যেতে পারছি। কি করব বলুন, বলেন তো কি করব আমি? আপনাকে কথাগুলো বলে আপনার থেকে আমি বেশ কষ্ট পেয়েছি। মনে হয়েছে বিষাক্ত তীর দিয়ে হৃদয়ে আঘাত করেছি। আকাশের ছবির দিকে তাকিয়ে আছে। প্রতিটা ছবি লুকিয়ে তোলা, ভিড় ছবি তোলা ছাড়া। এই ছবিগুলো এখন আমার একাকিত্বের সঙ্গী। আমিও চাই আপনার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাতে, কিন্তু আপনাকে দেখলে আপনার করা অপমানগুলো চোখের সামনে ভাসে। জানি না কবে পারবো সেই কালো দিনগুলো ভুলতে। হাসপাতালের বেডে শুয়ে আছি। চোখ খুলে দেখি হাসপাতালে। সকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর নাকি হাসপাতালে নিয়ে এসেছে। একটু জ্ঞান ফিরেছিল, আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। এখন ঘুম ভাঙলো। সবার মতো সৌভাগ্য আমার না। হাত ধরে পাশে গিয়ে বসে নেই। একটা নার্স দেখে ডাক দিলাম। নার্স, নার্স। ইয়েস ম্যাম। এখন কেমন লাগছে? ভালো। কি হয়েছে আমার? নার্স, গুড নিউজ, মা হতে চলেছেন আপনি। রূপ, মা? আনন্দে কথা বলতে ভুলে গেছি। হাতটা আপনা নিজের পেটে চলে গেল। সত্যি তুই এসেছিস বাবু? মা বলে ডাকবি আমাকে? মা। চোখ বুঝতেই চোখে কোন কোন থেকে পানি গড়িয়ে গেল। না না, এ কষ্টের পানি না, জীবনের সবচেয়ে আনন্দের পানি এটা। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী। নার্স, এটা সত্যি? নার্স, সত্যি। কিন্তু আপনার শরীর অনেক দুর্বল, শরীরে অনেক আঘাতের চিহ্ন। কিসের এগুলো? কি উত্তর দেবো এই প্রশ্নের? এর উত্তর যে কাউকে দিতে পারবো না। চোখ দেখে নার্স আর কিছু জিজ্ঞেস করলো না। নার্স, আপনাকে 7 দিন হাসপাতালে থাকতে হবে, এরপর রিলিজ করে দিবে। কিন্তু সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, আর ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। আমার সাথে কে এসেছে? নার্স, আপনার শাশুড়ি। উনি তো অনেক খুশি। ওয়েট, আমি ডেকে দিচ্ছি। বাবু, আমার মতো তোকেও কি তোর বাবা অবহেলা করবে? তোকেও যদি অবহেলা করে, তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। তোকে কারো অবহেলার পাত্র হতে দিব না আমি। রেহেনা বেগম, রূপের শাশুড়ি। এখন কেমন লাগছে বৌমা? রূপ, জি মা, ভালো। এই বাড়িতে একমাত্র মা আমাকে ভালোবাসে। নিজের মেয়ে নেই বলে নিজের মেয়ের জায়গা দিয়েছে। ইরাকে ওনার পছন্দ না। ইরাকে রবিনের বাবা পছন্দ করেছিল রবিনের জন্য, তাই রবিনের বাবা আমাকে দেখতে পারেন না। মা, রবিন জানে। মা, মা, হ্যাঁ মা জানে। সে কি খুশি, কিন্তু হয়েছে কি, কাজের চাপে আসতে পারছে না। রূপ, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। থাক না মা, মিথ্যে কেন বলছেন? এত রাতে তার কি কাজ আপনিও জানেন, আর আমিও। আমার কথা শুনে মা মাথা নিচু করে ফেলেছে। মা, বৌমা এখন কিছু খেয়ে একটু ঘুমাও। রূপ, না মা, ইচ্ছে করছে না। মা, নিজের জন্য না, যে আসছে তার জন্য। তোকে কারো অবহেলা সহ্য করতে দেব না আমি। যে তোকে ভালোবাসে না, তার ছায়াও তোর ওপর পড়তে দেব না আমি। আজ থেকে তোর জন্য নিজের যত্ন নেব। ঠিক আছে মা, দিন খেয়ে নিচ্ছি। মা নিজের হাতে খাইয়ে দিলেন। তারপর চুপচাপ শুয়ে পড়লাম। চোখটা বেহায়া, জানি সে আসবে না, তবুও বারবার দরজার দিকে তাকাচ্ছি। আমার জন্য না এলো, নিজের সন্তানের জন্য হয়তো আসবে, এটা ভেবে। মেঘলা, আজান শুনে ঘুম ভাঙলো। নামাজ পড়ে নিয়ে একটু কোরআন তেলাওয়াত করলাম। তারপর 1 কাপ কফি নিয়ে ব্যালকনিতে গেলাম। আমার কি এখনো ঘুম ভাঙেনি? রাস্তায় আকাশে দাঁড়িয়ে আছে, ঘড়ির সাথে হেলান দিয়ে এদিকে তাকিয়েই আছে। চোখ কচলে আবার তাকালাম, না ঠিকই তো আছে। আবার গরম কফির কাপে আঙুল ডুবিয়ে দিলাম। ওহ, ছ্যাঁকা লাগছে। তার মানে উনি সত্যি এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু উনি এত সকালে এখানে কি করছে? আকাশ, নামাজ পড়ে সোজা খান ভিলার সামনে দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে মেঘলার বেলকনি দেখা যায়। একটু পরই মেঘলা হাতে 1 কাপ কফি নিয়ে বেলকনিতে এলো। ওড়না দিয়ে হিজাব বাঁধা, দেখতে পবিত্র ফুলের মতো লাগছে। পাগলির কাণ্ড দেখে হাসি পাচ্ছে, চোখ কচলাচ্ছে। আঙুল কফির কাপে ডুবাচ্ছে। হয়তো বিশ্বাস করতে পারছে না এটা সত্যি। আমি হাই দিলাম, তারপর একটা ফ্লাইং কিস।
মেঘলা রুমে গিয়ে ফোন আনলাম। আপনি এখানে কি করছেন? মেঘলা আমার মেঘপরীকে দেখতে এসেছি। মেঘলা আপনার মাথা কি পুরো খারাপ হয়ে গেছে? আকাশ তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম তোমার ভার্সিটিতে নবীনবরণ ছিল, কালো শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, হালকা সাজে অপরূপা, ভালো লেগেছিল কিন্তু গুরুত্ব দেইনি। মেঘলা মানে আপনি আমাকে আগে থেকে চিনতেন? আকাশ বিয়ের 1 বছর আগে থেকে। মেঘলা আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। আকাশ তোমার সামনে আসেনি তাই দেখনি। প্রথম দেখে ভালো লেগেছিল কিন্তু সেটা গুরুত্ব পায়নি, কারণ তখন প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। বিয়ের পর দিন তুমি কালো শাড়ি পরেছিলে, তখন মানা করেছিলাম আর কালো শাড়িতে যেন না দেখি, কারণ তোমাকে কালো শাড়িতে দেখলে চোখ ফেরাতে পারি না। মেঘলা এটা কি আকাশ নাকি অন্য কেউ? গম্ভীর, রাগী, বদমেজাজি মানুষ এমন হলো কিভাবে বিশ্বাস করতে পারছি না। উনি তো আগে থেকে নোটিস করেছে আমাকে। আকাশ আজ দেখো তুমি কালো ড্রেসই পরেছ, আমার প্রিয় ফুল সহ্য ফোটা সহ্য ফোটা কালো গোলাপের মতো স্নিগ্ধ আর পবিত্র লাগছে তোমাকে। এই রূপটা দেখার জন্য ছুটে এসেছি এই সকালে। মেঘলা নিজের দিকে তাকিয়ে দেখলাম সত্যি কালো ড্রেস পরেছি। ওনার কথাগুলো ঠিক হজম হচ্ছে না, ওনার এই রূপ ভাবতে পারছি না। আকাশ কি হলো, কথা বলছো না কেন? মেঘলা ফোন কেটে রুমে চলে এলাম। উনি কি পাগল হয়ে গেছে? আমার মাথা কাজ করছে না। আকাশ ফোনটা কান থেকে সরিয়ে তাকিয়ে রইলাম মেঘপুরীর রুমের দিকে। এতটুকুই অবাক হয়ে গেল, আরও অনেক কিছু যে এখনও দেখার বাকি আছে। বাসায় চলে এলাম, জিম শাওয়ার শেষ করে ব্রেকফাস্ট করতে গেলাম। গুড মর্নিং মা চাঁদ। গুড মর্নিং মা। বৌমার কি খবর, কবে আসবে রে? এখনও রাগ ভাঙাতে পারিসনি? বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আকাশ তাড়াতাড়ি চলে আসবে। চাঁদ কাহিনীটা কি হলো? গত রাত আসবে না বলে এত কাহিনী করলো, ড্রিঙ্ক করে মাতাল হয়ে এলো, এখন আবার বলছে তাড়াতাড়ি চলে আসবে। আকাশ এভাবে তাকিয়ে আছিস কেন? চাঁদ কিছু না। আকাশ তাহলে চুপচাপ খাওয়া শেষ কর। চাঁদ মেঘলা ব্রেকফাস্ট করে রিয়াদ ভাইয়ার সাথে ভার্সিটির দিকে রওনা দিলাম। আকাশ আজকে আবার আমার গাড়িতে কেন? চাঁদ কাহিনী কি সেটা জানার জন্য। আকাশ কোনো কাহিনী নেই। চাঁদ আমি হেল্প করলাম, এখন আমাকেই বলবি না? আকাশ তুই হেল্প করলি? চোখ ছোট ছোট করে তাকিয়ে। চাঁদ না, যা না বললি। আকাশ পাগলি একটা, সকালে সব কথা চাঁদকে বললাম। চাঁদ ওয়াও গ্রেট, লেগে থাক, কাজ হয়ে যাবে। আকাশ ওর কথা শুনে মুচকি মুচকি হাসি দিলাম। এসে গেছে নাম। চাঁদ আল্লাহ হাফেজ। আকাশ চাঁদকে নামিয়ে মেঘপুরীর ভার্সিটির দিকে গেলাম। মেঘলা আননোন নাম্বার, এটা আবার কে?